দাঁড়িয়ে আছেন ওনাদের অনুরোধ করবো আপনাদের ভঙ্গ হয় এবং যারা শৃঙ্খলাবদ্ধ ভাবে নিজের মনটাকে বিচলিত করবার চেষ্টা করবেন না। একে একে মঞ্চে ভূমিষ্ঠ হচ্ছেন, আসন গ্রহণ করছেন। ওনারা আসন গ্রহণ করার পরে আপনারা আপনাদের आज का प्रोग्राम सुबह 8 बजे से शुरू हुआ है। 8 बजे बोधि वृक्ष के नीचे महाबोधि वृक्ष वहां पर कार्पेट तो चला जाए, कार्पेट तो चला जाए, ये कैमरा में कार्पेट चला जाए। हेलो আপনাদের দায়িত্ব প্রত্যেকে নীরবতা রক্ষা করার জন্য। সাধু সাধু ধীর না জড়িয়ে আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুদের হাতে अभी बुद्ध पूजा, धम्म पूजा, संघ पूजा, बुद्ध मूर्ति दान, मस्तक दान, संघ दान। সবাই আগের মতো রাউন্ড দুইজন গিয়া প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড নমস্কার, আমরা দমনগড় কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটি মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগড়বাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম।
তো সবাই আগের মতো রাউন্ড হইছেন গিয়া तरफ के काट लिया था दिला नहीं स्टैंडर्ड নমস্কার, আমরা দমনগর কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম। तो सबाई আগের মতো রাউন্ড হইছেন গিয়া तरफ के काट लिया था दिला नहीं स्टैंडर्ड নমস্কার, আমরা দমনগর কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে
সে কোনোভাবে ছাড়া না পায়। বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম। তো সবাই আগের মতো রাউন্ড হয়েছেন গিয়া তোরা প্লে কার্ড নিয়ে যায় দিলা নিয়া স্ট্যান্ডার্ড দিলা নমস্কার, আমরা দমনগর কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম। তো সবাই আগের মতো রাউন্ড হয়েছেন গিয়া তোরা প্লে কার্ড নিয়ে যায় দিলা নিয়া স্ট্যান্ডার্ড দিলা নমস্কার, আমরা দমনগর
কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম। তো সবাই আগের মতো রাউন্ড হয়ে গিয়া तरफ के काट लिया था मुद्दा दिला नहीं स्टैंडर्ड নমস্কার, আমরা দমনগর কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম।
তো সবাই আগের মতো রাউন্ড দিয়েছেন গিয়া तरफ प्ले कार्ड लिया था दिला नहीं स्टैंडर्ड নমস্কার, আমরা দমনগড় কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটি মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম। तो সবাই আগের মতো রাউন্ড দিয়েছেন গিয়া तरफ प्ले कार्ड लिया था दिला नहीं स्टैंडर्ड নমস্কার, আমরা দমনগড় কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটি মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির
যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম। তো সবাই আগের মতো রাউন্ড দুইজন গিয়া तरफ के कार्ड लिया था दिला नहीं स्टैंडर्ड दिला নমস্কার, আমরা দমনগর কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম। तो সবাই আগের মতো রাউন্ড দুইজন গিয়া तरफ के कार्ड लिया था दिला नहीं स्टैंडर्ड दिला
নমস্কার, আমরা দমনগড় কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগড়বাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম। तो সবাই আগের মতো রাউন্ড দুইজন গিয়া তোরা প্লে কার্ড নিয়ে যাই মুদা দিলানি স্ট্যান্ডার্ড দিলেন হ্যালো নমস্কার, আমরা দমনগড় কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগড়বাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম।
তো সবাই আগের মতো রাউন্ড হয়ে গিয়া तरफ के कार्ड लेता है কবে গেছে কবে কবে এই ঘরটি কার ঘর? এই ঘরটা স্বভাব দোষী গরু টান দিব বাজে আমি বাপাদানি করা মেয়েটা এখানে আছে যে গাড়ি ঘোড়া আছে এটি যদি জেনুইন আমতলি পেয়েছে এটা কেস রেজিস্টার হয়েছে। কেস কানেকশনে ওদের নামে এফআইআর করা হয়েছে। কার নামে? কার নামে নামটা তো আমি এখন কইতাম না, আমার ইনভেস্টিগেশন সাবজেক্টের নামটা কইতাম না। জায়গাটার নাম কি যে জায়গাতে ইনভেস্টিগেশন করতে হয়েছেন? এই জায়গাটার নাম হলো ঘনিয়ামারা। হ্যাঁ ঘনিয়ামারা পেয়েছি। হ্যাঁ আমতলি থানাতে একটা কেস যে আমতলি পিএস কেস নাম্বার 107। হ্যাঁ এই কেস কানেকশন হয়েছে, আসামি কন্ট্রাক্টর ব্রেক করছি, আসামি ধরবার লাগে কিন্তু তারা এক্সপন্ডেড আর কি। আসামিরে পাওয়া গেছে কি? না এক্সপন্ডেড পাইছেন না? না কবে গেছে কবে কবে এই ঘরটি কার ঘর? এই ঘরটা স্বভাব দোষী গরু টান দিব বাজে আমি বাপাদানি করা মেয়েটা এখানে আছে যে গাড়ি ঘোড়া আছে এটি যদি জেনুইন আমতলি পেয়েছে এটা কেস রেজিস্টার হয়েছে। কেস কানেকশনে ওদের নামে এফআইআর করা হয়েছে। কার নামে? কার নামে নামটা তো আমি এখন কইতাম না, আমার ইনভেস্টিগেশন সাবজেক্টের নামটা কইতাম না। জায়গাটার নাম কি যে জায়গাতে ইনভেস্টিগেশন করতে হয়েছেন? এই জায়গাটার নাম হলো ঘনিয়ামারা। হ্যাঁ ঘনিয়ামারা পেয়েছি। হ্যাঁ আমতলি থানাতে একটা কেস যে আমতলি পিএস কেস নাম্বার 107। হ্যাঁ এই কেস কানেকশন হয়েছে, আসামি কন্ট্রাক্টর ব্রেক করছি, আসামি ধরবার লাগে কিন্তু তারা এক্সপন্ডেড আর কি। আসামিরে পাওয়া গেছে কি? না এক্সপন্ডেড পাইছেন না? না কবে গেছে কবে কবে এই ঘরটি কার ঘর? এই ঘরটা স্বভাব দোষী গরু টান দিব বাজে আমি বাপাদানি করা মেয়েটা আজকে 13ই অক্টোবর আমাদের ডিএম অফিস থেকে এবং এসডিএম অফিস এবং আমাদের দপ্তর থেকে একটা বার্তা এসটির আগে থেকে আমাদের 13ই অক্টোবর আমরা যে শপথ বাক্য প্রাকৃতিক দুর্যোগে যা কোনো প্রাণহানি ঘটে বা যেগুলো যারা যাই হয় আমাদের এই শপথ এদিকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা উদ্ধার কার্যে মানুষের সাহায্যার্থে প্রত্যেকের সাহায্যে আমরা পাশে দাঁড়াতে পারি এর জন্য রাস্তায় হাত বাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিপর্যয় প্রাককালে বিপদ থেকে মানব জাতিকে রক্ষা করতে
13ই অক্টোবর আমাদের ডিএম অফিস থেকে এবং এসডিএম অফিস এবং আমাদের দপ্তর থেকে বার্তা এসটির আগে থেকে আমাদের 13ই অক্টোবর আমরা যে শপথ বাক্য প্রাকৃতিক দুর্যোগে যা কোনো প্রাণহানি ঘটে বা যেগুলো যারা যাই হয় আমাদের এই শপথে এদিকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা উদ্ধার কার্যে মানুষের সাহায্যার্থে প্রত্যেকের সাহায্যে আমরা পাশে দাঁড়াতে পারি এর জন্য রাস্তা সাধারণ মানুষের মধ্যে বিপর্যয় কালকালে বিপদ থেকে মানব জাতিকে রক্ষা করবো আমরা আজকে 13ই অক্টোবর আমাদের ডিএম অফিস থেকে এবং এসডিএম অফিস এবং আমাদের দপ্তর থেকে বার্তা এসটির আগে থেকে আমাদের 13ই অক্টোবর আমরা যে শপথ বাক্য প্রাকৃতিক দুর্যোগে যা কোনো প্রাণহানি ঘটে বা যেগুলো যারা যাই হয় আমাদের এই শপথে এদিকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা উদ্ধার কার্যে মানুষের সাহায্যার্থে প্রত্যেকের সাহায্যে আমরা পাশে দাঁড়াতে পারি এর জন্য রাস্তা সাধারণ মানুষের মধ্যে বিপর্যয় কালকালে বিপদ থেকে মানব জাতিকে রক্ষা করবো আজকে 13ই অক্টোবর আমাদের ডিএম অফিস থেকে এবং এসডিএম অফিস এবং আমাদের দপ্তর থেকে বার্তা এসটির আগে থেকে আমাদের 13ই অক্টোবর আমরা যে শপথ বাক্য প্রাকৃতিক দুর্যোগে যা কোনো প্রাণহানি ঘটে বা যেগুলো যারা যাই হয় আমাদের এই শপথে এদিকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা উদ্ধার কার্যে মানুষের সাহায্যার্থে প্রত্যেকের সাহায্যে আমরা পাশে দাঁড়াতে পারি এর জন্য রাস্তা সাধারণ মানুষের মধ্যে বিপর্যয় কালকালে বিপদ থেকে মানব জাতিকে রক্ষা করবো আজকে 13ই অক্টোবর আমাদের ডিএম অফিস থেকে এবং এসডিএম অফিস এবং আমাদের দপ্তর থেকে বার্তা এসটির আগে থেকে আমাদের 13ই অক্টোবর আমরা যে শপথ বাক্য প্রাকৃতিক দুর্যোগে যা কোনো প্রাণহানি ঘটে বা যেগুলো যারা যাই হয় আমাদের এই শপথে এদিকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা উদ্ধার কার্যে মানুষের সাহায্যার্থে প্রত্যেকের সাহায্যে আমরা পাশে দাঁড়াতে পারি এর জন্য রাস্তা সাধারণ মানুষের মধ্যে বিপর্যয় কালকালে বিপদ থেকে মানব জাতিকে
13ই অক্টোবর আমাদের ডিএমও ডিস্ট্রিক্ট এবং এসডিএম ডিস্ট্রিক্ট এবং আমাদের দপ্তর থেকে একটা বার্তা এসেছিল আগে থেকে আমাদের 13ই অক্টোবর আমাদের শপথ বাক্য প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রাণহানি ঘটে বা যেগুলো যাই হয় আমাদের এই শপথে এদিকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা উদ্ধার কার্যে মানুষের সাহায্যার্থে প্রত্যেকের সাহায্যে আমরা পাশে দাঁড়াতে পারি এর জন্য রাস্তায় সাধারণ মানুষের মধ্যে বিপদ থেকে মানব জাতিকে রক্ষা করবো। আজকে 13ই অক্টোবর আমাদের ডিএমও ডিস্ট্রিক্ট এবং এসডিএম ডিস্ট্রিক্ট এবং আমাদের দপ্তর থেকে একটা বার্তা এসেছিল আগে থেকে আমাদের 13ই অক্টোবর আমরা যে শপথ বাক্য প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রাণহানি ঘটে বা যেগুলো যাই হয় আমাদের এই শপথে এদিকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা উদ্ধার কার্যে মানুষের সাহায্যার্থে প্রত্যেকের সাহায্যে আমরা পাশে দাঁড়াতে পারি এর জন্য রাস্তায় সাধারণ মানুষের মধ্যে প্রতি বছরের মতো এবারও আমরা 13ই অক্টোবর এই আজকের দিনে পালন করছি। নির্দেশ অনুসরণ করুন, প্রয়োজন হলে নিরাপদ স্থানে চলে যান। ঝড়ের প্রতাপ চলে যাওয়ার পর आज का जो प्रोग्राम है रैली है, इसमें इंटरनेशनल डिज़ास्टर रिजिलियंस एंड रिडक्शन डे के दिन पे माने 13 अक्टूबर के दिन ये रैली की जा रही है और इससे हमारा आम जनता को खासकर उन लोगों को जो डिज़ास्टर के प्रोन रहते हैं उनको यही संदेश है कि डिज़ास्टर रिजिलियंस माने कि अपने आप को इस तरीके से तैयार रखें कि डिज़ास्टर में कोई नुकसान ना हो या मिनिमम नुकसान हो और साथ ही साथ खुद की कैपेसिटी अथवा समाज की कैपेसिटी इतनी स्ट्रॉन्ग रहे ताकि किसी भी डिज़ास्टर के दौरान हम डैमेजेस को रिड्यूस कर पाएँ और आपसी मदद के हिसाब से लोगों की जान और माल को नुकसान होने से कम किया जाए। मैं उम्मीद करता हूँ कि आने वाले एक सप्ताह तक ये पूरा प्रोग्राम चलेगा और हम लोग जनता के साथ मिलकर इंस्टीट्यूशंस के साथ मिलकर अपनी कैपेसिटी को इम्प्रूव करेंगे। इस साल का थीम भी है फंड रिजिलियंस नॉट डिज़ास्टर, माने कि जो शक्ति है डिज़ास्टर से लड़ने की इसको फंड किया जाए, इस पर काम किया जाए ताकि डिज़ास्टर के टाइम पे मिनिमम लॉस किया जाए। तो मैं उम्मीद करता हूँ कि इसमें हमें जन भागीदारी मिलेगी और हम आने वाले किसी भी डिज़ास्टर का मुकाबला अच्छे से कर पाएंगे। এই 13ই অক্টোবর আজকের দিনে পালন করছে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস। এবছর আমরা ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন পালন করছি। এগিয়ে চলছে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আজকের র্যালিতে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফান্ড রিলায়েন্স নট ডিজাস্টার। আমাদের ভাবনা দুর্যোগ নয়, সহায়তা অব্যাহত থাকুক। রাস্তার ধারে গাড়ি থামিয়ে দিন এবং বেরিয়ে আসুন। উড়ালপুল সেতু
বিদ্যুৎ পরিবাহী তার ও খুঁটি বজায় রাখুন। পীড়িতদের সাহায্য করুন এবং গুজবের শিকার হবেন না। আমরা পানীয় জল, খাবার, জরুরি সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র রাখুন। সম্মুখীন আমরা হই তাকে বন্যার সতর্কতা পেলে পানীয় জল, খাবার, জরুরি সরবরাহ এবং বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হই। এর থেকে রক্ষার্থে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আমাদের ভাবতে হবে। বর্ষাকালে করণীয় এই সম্পর্কে সচেতনতার বার্তা নিয়ে আমাদের আজকের র্যালিটি এই মুহূর্তে রাজপথ ধরে এগিয়ে চলবে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আজকের এই র্যালিতে সঙ্গে রিডাকশন পালন করছি একটি মহতি স্লোগানকে সামনে রেখে, ফান্ড রিলায়েন্স নট ডিজাস্টার। আলমারি, দেয়াল বা যে কোনো জিনিস থেকে হতে পারে। আপনি যদি বহুতল বাড়ি, সিনেমা হল বা সভাগৃহে থাকেন তখন যদি রাজপথের দিকে এগিয়ে চলব। প্রতি বছরের মতো এবারও আমরা 13ই অক্টোবর এই আজকের দিনে পালন করছি। নির্দেশ অনুসরণ করুন, প্রয়োজন হলে নিরাপদ স্থানে চলে যান। ঝড়ের প্রতাপ চলে যাবার পর आज का जो प्रोग्राम है, रैली है, इसमें इंटरनेशनल डिज़ास्टर रिजिलियंस एंड रिडक्शन डे के दिन पे माने 13 अक्टूबर के दिन ये रैली की जा रही है। और इससे हमारा आम जनता को, खासकर उन लोगों को जो डिज़ास्टर के प्रोन रहते हैं, उनको यही संदेश है कि डिज़ास्टर रिजिलियंस माने कि अपने आप को इस तरीके से तैयार रखें कि डिज़ास्टर में कोई नुकसान ना हो या मिनिमम नुकसान हो, और साथ ही साथ खुद की कैपेसिटी अथवा समाज की कैपेसिटी इतनी स्ट्रॉन्ग रहे ताकि किसी भी डिज़ास्टर के दौरान हम डैमेजेस को रिड्यूस कर पाएँ और आपसी मदद के हिसाब से लोगों की जान और माल को नुकसान होने से कम किया जाए। मैं उम्मीद करता हूँ कि आने वाले एक सप्ताह तक ये पूरा प्रोग्राम चलेगा और हम लोग जनता के साथ मिलकर, इंस्टीट्यूशंस के साथ मिलकर अपनी कैपेसिटी को इम्प्रूव करेंगे। इस साल का थीम भी है फंड रिजिलियंस नॉट डिज़ास्टर, माने कि जो शक्ति है डिज़ास्टर से लड़ने की, इसको फंड किया जाए, इस पर काम किया जाए ताकि डिज़ास्टर के टाइम पे मिनिमम लॉस किया जाए। तो मैं उम्मीद करता हूँ कि इसमें हमें जन भागीदारी मिले। শেষ করে দিচ্ছি। নিচেও একটা ছিল, এই রুমে 4টা থাকে। খুলে না, ধরে রাখো না, টেনে চেয়ারে সরা সদস্য।
ওই পুলিশ আসার পর কম্পিউটার যা ঠিক করে ওটা চাইনা আবার সেটটা করছে আর কি তখন ও সব ঠিকঠাক করছে এই আলমারিটা গেট খুলছি খুলতে খুললা আইসি আইয়া দেখি আমরা রুমটা খুলতে পারছি না তালা ঘুরাইতে পারছি না তালা দেখি আগে খুলি ভিতরে ঢুকে সব আলমারি দরজাটি খুলি না। কয়টা আলমারি ভাঙছে? স্যারোটাই নষ্ট হয়ে গেছে আমরা সবাই। আর অন্য অন্য আর কটা আলমারি? অন্য রুমটা এখন বাড়ির কাটতে হয়েছে আমাদের কাটলে কাউকে কি দেখছেন নি তখন আপনি? না সকালবেলা কাউরে দেখছেন? দেখছি না তো এটা ব্যাখ্যা রয়েছে রাম ঠাকুর পাঠশালা গার্লস এইচএস স্কুলের আমি টিচার ইনচার্জ। তো আমরা শনিবার দিন 3টা নাগাদ স্কুল তো তালা দিয়ে চলে গেলাম, তারপর রোববার দিন বন্ধ। সোমবার দিন সকালবেলা আমাদের যে মর্নিংয়ের টিচার ইনচার্জ উনি স্কুলে এসে দেখলো যে স্কুলের তালাগুলি ভাঙ্গা। তো উনি প্রথমে আমাকে এবং টিচারদেরকে কিছু কিছু ইনফর্ম করলো, তারপর পুলিশ জানানো হলো। তো পুলিশে বড়বাবু আসলেন এবং স্পেশাল ব্রাঞ্চের থেকেও আসলেন, ওরা ইনভেস্টিগেশন করে গেছেন। কি কি স্কুলে এখনো আমরা পুরোটা দেখতে পাইনি, কাগজপত্র দেখছি ভালো করে কোনটা কী নিয়ে গেছে। তবে সিসিটিভি পুরো তারগুলি ছিঁড়ে সেটিং নিয়ে চলে গেছে, সেই জন্য আমরা ডিবিআর নিয়ে চলে গেছে, সেই জন্য আমরা আর বুঝতে পারতেছি না কীভাবে হলো ঘটনাটা। আর কিছু টাকা আমার আলমারিতে থাকে, মানে ছিল আর কি, ওইটা নিয়ে চলে গেছে। এর মধ্যে না না কারোর প্রতি আমার তো, আমরা স্কুলের স্টাফরা আমরা একদম পরিবার, এখানে এরকম তো মানে সন্দেহই নাই। বাইরের পাবলিক সম্পর্কে তো সন্দেহ বুঝতে পারছি না আমরা কী করবো। সেটা পুলিশ মানে ইনভেস্টিগেশন আছে, আমি এটা বুঝতে পারতেছি না কি। চেক করছি সব ঠিক আছে মিলে দিয়ে আইতেন না।
তাই না শেষ করে দিচ্ছি। নিচেও একটা ছিল, এই রুমে 4টা থাকে। ওই যে খুলে না, ধরে রাখো না, টেনে চেয়ারে ছড়া শুনছো। কিংবা আলমারিটা খুলে দেখা হয়, এটা লাগাইছে না তো সব চিন্ময়দা, চিন্ময়দা আজকে আমরা আগরতলা পৌর নিগম 29 ওয়ার্ডের উদ্যোগে আমরা প্রতি বছর এবার আমরা চতুর্থবারের মতো শারদ সম্মানের পরিক্রমার মধ্য দিয়ে যে পুরস্কার বিতরণ উৎসব আমরা আগামী কিছুদিন করব। আমরা আমাদের যারা জাজমেন্ট ছিলেন, যারা বিচারক মণ্ডলী ছিলেন, তাদের মাধ্যমে আমরা আমাদের শহর দক্ষিণাঞ্চলের 76টি ক্লাবের মধ্যে আমরা 26টি ক্লাবকে পুরস্কৃত করব। কোন কোন ক্লাব পুরস্কৃত হয়েছে তার বিস্তারিত আলোচনা করবেন আমাদের এই শারদ সম্মান কমিটি, যিনি যৌথ কনভেনার শ্রদ্ধা অমর ঘোষ মহোদয় আছেন, স্বপন চৌধুরী আছেন। স্বপন চৌধুরী মহোদয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। অঞ্চল তথা সমস্ত রাজ্যবাসীকে 39 নং পুর ওয়ার্ডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা এবং শুভ বিজয়া এবং আগাম দীপাবলির আন্তরিক প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা। 2022 সাল থেকে আমাদের 39 নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়ের একান্ত উদ্যোগে আমরা শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক শারদ সম্মান অনুষ্ঠান করে আসছি। এবছর তার 4র্থ সংস্করণ অর্থাৎ 4র্থ শারদ সম্মান অনুষ্ঠান। এবছর আমাদের এই শারদ সম্মান অনুষ্ঠানে শহর দক্ষিণাঞ্চলে মোট 76টি পুজো আয়োজক সংস্থা অংশগ্রহণ করেছিল। আমাদের বিচারক মণ্ডলীরা তাদের পুঙ্খানুপুঙ্খ বিচারে এবং এই 76টি পুজো মণ্ডপ পরিদর্শন করার ভিত্তিতে মোট 26টি পুজো আয়োজক সংস্থাকে শ্রেষ্ঠত্বের শিরোপা প্রদান করেছেন। আমরা এই নামগুলো আপনাদের সামনে প্রকাশ করছি, তবে তার আগে ছোট্ট আকারে একটু বলে নিচ্ছি। আমাদের প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনই আমরা পুরস্কার বিতরণের তারিখটা আপনাদের সামনে বলতে পারছি না, তবে আশা রাখছি আগামী সপ্তাহখানেকের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করব। কারণ আমাদের এই অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই উপস্থিত থাকেন, আগরতলা পুর নিগম মেয়র এবং আমাদের পার্শ্ববর্তী 14 বাদারঘাট বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা মহোদয়া প্রত্যেকেই এবং অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গরাও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আমরা প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠান মঞ্চকে কিংবদন্তিদের উৎসর্গ করে থাকি। এবছর আমরা উৎসর্গ করেছি আমাদের মঞ্চ কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। তাছাড়া আমরা প্রতি বছরই 2-3 জন এই রাজ্যের সুসন্তানকে আমরা সংবর্ধনা দিয়ে থাকি। এবছর আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি রাজ্যের বিশিষ্ট চিকিৎসাবিদ তথা
সমাজসেবী ডাক্তার সুশান্ত রায়। আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি ইতিমধ্যেই রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত এনএসএস কর্মী অনুপম দাস এবং শহর দক্ষিণাঞ্চলের একজন তরুণ উদীয়মান মৃৎশিল্পী, যার হাতে শহর দক্ষিণাঞ্চলের অনেকগুলো প্রতিমা মৃন্ময়ীমা চিন্ময়ী রূপ নিয়েছে। উনি হচ্ছেন শিল্পী টিঙ্কু আচার্যি। তাদেরকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি। আর সেই সাথে আমরা যে 26টি পুজো আয়োজক সংস্থা যারা শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে তাদের নামগুলো আপনাদের সামনে তুলে ধরছি। শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক চতুর্থ শারদ সম্মান 2025-এ যারা শ্রেষ্ঠ প্রতিমার শিরোপা অর্জন করেছেন তারা হচ্ছেন ত্রিবেণী সংঘ, কিশোর ক্লাব এবং কালীমাতা সংঘ। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জায় যারা পুরস্কৃত হচ্ছেন শুকতারা সংঘ, চৌরঙ্গী ক্লাব এবং বাসন্তী স্মৃতি সংঘ। স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজনে পুরস্কৃত হচ্ছে যুবক সংঘ, শান্তি সংঘ এবং সংঘশ্রী ক্লাব। শ্রেষ্ঠ সুশৃঙ্খল পুজোর আয়োজনে শ্রেষ্ঠত্বের শিরোপা রেখেছে মৌচাক ক্লাব, অরবিন্দ সংঘ এবং নিবেদিতা সংঘ। শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচারে পুরস্কৃত হচ্ছে আপনজন ক্লাব, সেবক সংঘ এবং মুক্ত প্রাণ সংঘ। শ্রেষ্ঠ বাৎসরিক সামাজিক কাজের অঙ্গীকার কল্যাণ সমিতি, আদি জনকল্যাণ সংঘ এবং ডক্টর বি.আর. আম্বেদকর যুব সামাজিক সংস্থা। শ্রেষ্ঠ স্মরণিকা হিসেবে আমরা বেছে নিয়েছি উন্মিলন উন্নয়ন সংঘ, অভিযান, কৌরবস ক্লাব, বিবর্তন, মিলনচক্র ক্লাব। সার্বিক আয়োজনে বিশেষ পুরস্কার পাচ্ছে সারদা সংঘ, এডিনগর রোড নং 15 মহিলা পূজা কমিটি, নেতাজি যুবশক্তি সংঘ এবং নবদিগন্ত সামাজিক সংস্থা। এবং সব দিক থেকে সেরার সেরা হয়েছে এবছর নব অঙ্গীকার সামাজিক সংস্থা। এই মোট 26টি পুজো আয়োজক সংস্থার হাতে আমরা আগামী কিছুদিনের মধ্যেই আমাদের শারদ সম্মান অনুষ্ঠানে আমরা পুরস্কার তুলে দেব। আশা রাখছি আপনারা প্রত্যেকে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে নিজেদের আমাদের সাথে সামিল রাখবেন। এই বলে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আগরতলা পৌর নিগম 29তম ওয়ার্ডের উদ্যোগে আমরা প্রতি বছর নিয়ে এবার আমরা চতুর্থবারের মতো শারদ সম্মানের পরিক্রমার মধ্য দিয়ে যে পুরস্কার বিতরণ উৎসব আমরা আগামী কিছুদিন করব। আমরা আমাদের যারা জাজমেন্ট ছিলেন, যারা বিচারক মণ্ডলী ছিলেন, তাদের মাধ্যমে আমরা আমাদের শহর দক্ষিণাঞ্চলের 76টি ক্লাবের মধ্যে আমরা 26টি ক্লাবকে পুরস্কৃত করব। কোন কোন ক্লাব পুরস্কৃত হয়েছে তার বিস্তারিত আলোচনা করবেন আমাদের এই শারদ সম্মান কমিটি যিনি যৌথ কনভেনার শ্রদ্ধা অমর ঘোষ মহোদয় আছেন, স্বপন চৌধুরী আছেন। স্বপন চৌধুরী মহোদয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। অঞ্চল তথা সমস্ত রাজ্যবাসীকে 39 নং পূর্ব ওয়ার্ডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা এবং শুভ বিজয়া এবং আগাম দীপাবলির আন্তরিক প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা। 2022 সাল থেকে আমাদের 39 নং পূর্ব ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়ের একান্ত উদ্যোগে আমরা শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক শারদ সম্মান অনুষ্ঠান করে আসছি। এবছর তার চতুর্থ সংস্করণ অর্থাৎ চতুর্থ শারদ সম্মান অনুষ্ঠান।
এবছর আমাদের এই শারদ সম্মান অনুষ্ঠানে শহর দক্ষিণাঞ্চলে মোট ৭৬টি পুজো আয়োজক সংস্থা অংশগ্রহণ করেছিল। আমাদের বিচারক মণ্ডলীরা তাদের পুঙ্খানুপুঙ্খ বিচারে এবং এই ৭৬টি পুজো মণ্ডপ পরিদর্শন করার ভিত্তিতে মোট ২৬টি পুজো আয়োজক সংস্থাকে শ্রেষ্ঠত্বের শিরোপা প্রদান করেছেন। আমরা এই নামগুলো আপনাদের সামনে প্রকাশ করছি, তবে তার আগে ছোট্ট আকারে একটু বলে নিচ্ছি। আমাদের প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনই আমরা পুরস্কার বিতরণের তারিখটা আপনাদের সামনে বলতে পারছি না, তবে আশা রাখছি আগামী সপ্তাহখানেকের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করব, কারণ আমাদের এই অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই উপস্থিত থাকেন আগরতলা পুর নিগম মেয়র এবং আমাদের পার্শ্ববর্তী ১৪ বাদারঘাট বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা মহোদয়া প্রত্যেকেই এবং অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গরাও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আমরা প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠান মঞ্চকে কিংবদন্তিদের উৎসর্গ করে থাকি। এবছর আমরা উৎসর্গ করেছি আমাদের মঞ্চ কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। তাছাড়া আমরা প্রতি বছরই ২-৩ জন এই রাজ্যের সুসন্তানকে আমরা সংবর্ধনা দিয়ে থাকি। এবছর আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি রাজ্যের বিশিষ্ট চিকিৎসাবিদ তথা সমাজসেবী ডাক্তার সুশান্ত রায়। আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি ইতিমধ্যেই রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত এনএসএস কর্মী অনুপম দাস এবং শহর দক্ষিণাঞ্চলের একজন তরুণ উদীয়মান মৃৎশিল্পী, যার হাতে শহর দক্ষিণাঞ্চলের অনেকগুলো প্রতিমা মৃন্ময়ীমা চিন্ময়ী রূপ নিয়েছে। উনি হচ্ছেন শিল্পী টিঙ্কু আচার্যী। তাদেরকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি। আর সেই সাথে আমরা যে ২৬টি পুজো আয়োজক সংস্থা যারা শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে তাদের নামগুলো আপনাদের সামনে তুলে ধরছি। শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক চতুর্থ শারদ সম্মান ২০২৫-এ যারা শ্রেষ্ঠ প্রতিমার শিরোপা অর্জন করেছেন তারা হচ্ছেন ত্রিবেণী সংঘ, কিশোর ক্লাব এবং কালীমাতা সংঘ। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জায় যারা পুরস্কৃত হচ্ছেন শুকতারা সংঘ, চৌরঙ্গী ক্লাব এবং বাসন্তী স্মৃতি সংঘ। স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজনে পুরস্কৃত হচ্ছে যুবক সংঘ, শান্তি সংঘ এবং সংঘশ্রী ক্লাব। শ্রেষ্ঠ সুশৃঙ্খল পুজোর আয়োজনে শ্রেষ্ঠত্বের শিরোপা রেখেছে মৌচাক ক্লাব, অরবিন্দ সংঘ এবং নিবেদিতা সংঘ। শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচারে পুরস্কৃত হচ্ছে আপনজন ক্লাব, সেবক সংঘ এবং মুক্ত প্রাণ সংঘ। শ্রেষ্ঠ বাৎসরিক সামাজিক কাজের অঙ্গীকার কল্যাণ সমিতি, আদি জনকল্যাণ সংঘ এবং ডক্টর বি.আর. আম্বেদকর যুব সামাজিক সংস্থা। শ্রেষ্ঠ স্মরণিকা হিসেবে আমরা বেছে নিয়েছি উন্মিলন উন্নয়ন সংঘ, অভিযান কৌরবস ক্লাব, বিবর্তন মিলনচক্র ক্লাব। সার্বিক আয়োজনে বিশেষ পুরস্কার পাচ্ছে সারদা সংঘ, এডিনগর রোড নং 15 মহিলা পূজা কমিটি, নেতাজি যুবশক্তি সংঘ এবং নবদিগন্ত সামাজিক সংস্থা। এবং সব দিক থেকে সেরার সেরা হয়েছে এবছর নব অঙ্গীকার সামাজিক সংস্থা। এই মোট ২৬টি পুজো আয়োজক সংস্থার হাতে আমরা আগামী কিছুদিনের মধ্যেই আমাদের শারদ সম্মান অনুষ্ঠানে আমরা পুরস্কার তুলে দেব। আশা রাখছি আপনারা প্রত্যেকে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে নিজেদের আমাদের সাথে সামিল রাখবেন। এই বলে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে
আমরা আগরতলা পৌর নিগম 29তম ওয়ার্ডের উদ্যোগে আমরা প্রতি বছর এবার আমরা চতুর্থবারের মতো শারদ সম্মানের পরিক্রমার মধ্য দিয়ে যে পুরস্কার বিতরণ উৎসব আমরা আগামী কিছুদিন করব। আমরা আমাদের যারা জাজমেন্ট ছিলেন, যারা বিচারক মণ্ডলী ছিলেন, তাদের মাধ্যমে আমরা আমাদের শহর দক্ষিণাঞ্চলের 76টি ক্লাবের মধ্যে আমরা 26টি ক্লাবকে পুরস্কৃত করব। কোন কোন ক্লাব পুরস্কৃত হয়েছে তার বিস্তারিত আলোচনা করবেন আমাদের এই শারদ সম্মান কমিটি, যিনি যৌথ কনভেনার শ্রদ্ধা অমর ঘোষ মহোদয় আছেন, স্বপন চৌধুরী আছেন। স্বপন চৌধুরী মহোদয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। কোন বই অঞ্চল তথা সমস্ত রাজ্যবাসীকে 39 নং পুর ওয়ার্ডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা এবং শুভ বিজয়া এবং আগাম দীপাবলির আন্তরিক প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা। 2022 সাল থেকে আমাদের 39 নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়ের একান্ত উদ্যোগে আমরা শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক শারদ সম্মান অনুষ্ঠান করে আসছি। এবছর তার 4র্থ সংস্করণ অর্থাৎ 4র্থ শারদ সম্মান অনুষ্ঠান। এবছর আমাদের এই শারদ সম্মান অনুষ্ঠানে শহর দক্ষিণাঞ্চলে মোট 76টি পুজো আয়োজক সংস্থা অংশগ্রহণ করেছিল। আমাদের বিচারক মণ্ডলীরা তাদের পুঙ্খানুপুঙ্খ বিচারে এবং এই 76টি পুজো মণ্ডপ পরিদর্শন করার ভিত্তিতে মোট 26টি পুজো আয়োজক সংস্থাকে শ্রেষ্ঠত্বের শিরোপা প্রদান করেছেন। আমরা এই নামগুলো আপনাদের সামনে প্রকাশ করছি, তবে তার আগে ছোট্ট আকারে একটু বলে নিচ্ছি। আমাদের প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখনই আমরা পুরস্কার বিতরণের তারিখটা আপনাদের সামনে বলতে পারছি না, তবে আশা রাখছি আগামী সপ্তাহখানেকের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করব। কারণ আমাদের এই অনুষ্ঠানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই উপস্থিত থাকেন, আগরতলা পুর নিগম মেয়র এবং আমাদের পার্শ্ববর্তী 14 বাদারঘাট বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা মহোদয়া প্রত্যেকেই এবং অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গরাও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আমরা প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠান There will be 1,000 winners at the district level, 100 winners at the state level. Education to share the mark. Some way you should find your place to be young innovators. धन्यवाद राहुल। माननीय मंत्री शिक्षा श्री धर्मेंद्र प्रधान जी, अटल इनोवेशन मिशन के Get ready to ideate, innovate and build the future of Viksit Bharat. Register now. Thank you very much, technically, for sharing this video. Let us now watch one more video. Let's share. रहा है वो आसमान छुए। एक बार फिर आप सबको मेरी तरफ से ढेर सारी शुभकामनाएं। बहुत Prime Minister for an Atmanirbhar Bharat, inspiring the nation to be truly vocal for local, champion Swadeshi innovation, and collectively build a prosperous and samriddh Bharat. The Viksit Bharat Buildathon is more than an event. It is a movement where children, teachers, mentors and parents unite to shape India's future. They will embark on a journey of ideating, capacity building and design thinking. Every child will play a part in this historic moment, developing confidence, entrepreneurial spirit and essential skills for tomorrow. The top teams will receive direct funding from the Ministry of Education, transforming their वाइस चेयरमैन अर्चना शर्मा अवस्थी जी जॉइंट सेक्रेटरी। और आज इस वर्चुअल सिस्टम के माध्यम से देश के लगभग 30 लाख से भी ज़्यादा स्कूलों से जो हमारे 4 के स्कूलों से बेहतर मार्क्स क्या, यह राष्ट्रीय शिक्षा नीति भी यही कहती है कि हमारे बच्चे स्कूल में जाएं, आनंद से पढ़ें।
Now we will see the video which will walk you through what we will be doing throughout the event for the day. Let us now watch the अपने लिए जनरेट करने जा रहे हैं कि आपको बहुत ही ज्यादा आनंद देगा। लेकिन प्राइज जीते प्राइज न जीते, लेकिन सब और जनवरी में फिल्म इशू किया माननीय मंत्री ने 1 करोड़ Today is very important. आप सब जानते हैं कि ऑनरेबल प्राइम मिनिस्टर आनंद लेंगे तो कुछ न कुछ अच्छा तो निकलेगा। हमारा ये जो गीत है, ये गीत क्या है? ये गीत कहता है So today, think more. Give your idea of the purpose. You, good models, teachers, parents, mentors. फ्यूचरिस्टिक कदम हमारी शिक्षा, हमारी स्किल और हमारे ज्ञान के पूरे स्पेस में बदलने वाले हैं। performing institutions to showcase their innovation activities. Higher education institutions and incubators are also visiting schools to provide 3 लाख से ज्यादा स्कूल में लगभग 25 लाख विद्यार्थी और शिक्षक। Each one of you has the power to bring that change in the world. Creating a Viksit Bharat, an Atmanirbhar Bharat by 2047. And आज joined by Agri. With that, to set the context for today's nationwide innovation movement, it is my honor to invite Dr. Deepak Bhattacharya, Mission Director, Atal Innovation Mission. Atmanirbhar Bharat in New Delhi. You will make that foundation stronger together. In the next 2 hours, young আজকে মূলত প্রোগ্রামটা কি রয়েছে? আজকে মূলত প্রোগ্রামটা হচ্ছে বিকশিত ভারতের উপরে প্রোগ্রাম। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের স্কুলগুলির সঙ্গে আজকে লাইভ প্রোগ্রাম, উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাচ্চাদের সঙ্গে কথা বলবেন। যতদূর জানতে পেরেছি 30 লক্ষ স্কুল এবং 25 লক্ষেরও উপরে স্কুল স্টুডেন্টদের সঙ্গে আজকে এই পার্টিসিপেট করেছে আজকের এই বিকশিত ভারতের ভিডিও কনফারেন্সের লাইভ প্রোগ্রামে। সেখানে এই সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যেরও কয়েকটা স্কুলের সঙ্গে উনি ইন্টারেক্ট করবেন এবং এইটা সত্যি বিকশিত ভারতের একটা বিশেষ মুহূর্ত আমাদের জন্যে, যে আমাদের বাচ্চারা উনার কাছ থেকে মূল্যবান উনার যে চিন্তা ভাবনার সঙ্গে উদ্বুদ্ধ হয়ে তারা ভারতবর্ষের ভবিষ্যতের নাগরিক হিসেবে ভারতবর্ষকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা, এবং আমরা আশা রাখছি আমাদের বাচ্চারা উনার এই মূল্যবান ইন্টারেকশন প্রোগ্রামের মাধ্যমে এই ভিডিও কনফারেন্সের প্রোগ্রামে আমার বাচ্চারা অনেক উপকৃত হবে বলে আমার ধারণা। স্টুডেন্টদের পাশাপাশি আমাদের টিচাররাও এখানে অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রামে। তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে তো এগিয়ে নিয়ে যাবে শিক্ষকরা। আমাদের 2047-এর যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবেন শিক্ষকরা। শিক্ষকরা পথপ্রদর্শক হিসেবেই তো বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকের এই প্রোগ্রামে শিক্ষকরাও অংশগ্রহণ করেছেন, যাতে করে শিক্ষকরাও উদ্বুদ্ধ হবেন, অ্যাজ ওয়েল এজ আমিও উদ্বুদ্ধ হব আজকে অ্যাজ এ বিদ্যালয় প্রধান হিসাবে, যে আমার স্কুলটাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। as the next superpower. Let me wish you all the best of luck. And with that, we will start the proceedings today. Chairman, Chairman. There will be 1,000 winners at the district level.
to the young innovators kind of धन्यवाद राहुल। माननीय मंत्री शिक्षा श्री धर्मेंद्र प्रधान जी, अटल इनोवेशन मिशन के Get ready to ideate, innovate and build the future of Viksit Bharat. Register now. Thank you very much, technical team, for sharing this video. Let us now watch one more video that was shared. रहा है वो आसमान एक बार फिर आप सबको मेरी तरफ से ढेर सारी शुभकामनाएं। बहुत बहुत Prime Minister for an Atmanirbhar Bharat, inspiring the nation to be truly vocal for local, champion Swadeshi innovation, and collectively build a prosperous and Samriddh Bharat. The Viksit Bharat Buildathon is more than an event. It is a movement where children, teachers, mentors and parents unite to shape India's future. They will embark on a journey of ideating, capacity building and design thinking. Every child will play a part in this historic moment, developing confidence, entrepreneurial spirit and essential skills for tomorrow. The top teams will receive direct funding from the Ministry of Education, transforming their CFI वाइस चेयरमैन अर्चना शर्मा अवस्थी जी जॉइंट सेक्रेटरी, और आज इस वर्चुअल सिस्टम के माध्यम से देश के लगभग 30 लाख से भी ज्यादा स्कूलों से जो हमारे चार के स्कूलों से बेहतर माध्यम क्या, यह राष्ट्रीय शिक्षा नीति भी यही कहती है कि हमारे बच्चे स्कूल में जाएं, आनंद से पढ़ें। Now we will see the video which will walk you through what we will be doing throughout the event for the day. Let us now watch it. अपने लिए जनरेट करने जा रहे हैं कि आपको बहुत ही ज्यादा आनंद देगा, लेकिन प्राइज जीते प्राइज न जीते, लेकिन सब और जनवरी में फिल्म इशू हुआ, माननीय मंत्री ने 1 करोड़ Today is very important. आप सब जानते हैं कि ऑनरेबल प्राइम मिनिस्टर आनंद लेंगे तो कुछ न कुछ अच्छा तो निकलेगा। हमारा ये जो गीत है, ये गीत क्या है? ये गीत कहता है So today, think home. Give your idea of the purpose. Good morning, teachers, friends, mentors. कदम हमारी शिक्षा, हमारी स्किल और हमारे ज्ञान के पूरे स्पेस में बदलने वाले Performing institutions to showcase their innovation activities. Higher education institutions and incubators are also visiting schools to provide 3 लाख से ज्यादा स्कूल में लगभग 25 लाख विद्यार्थी और शिक्षक। Each one of you has the power to bring that change in the world. Creating a Viksit Bharat, an Atmanirbhar Bharat by 2047. And आज joined by our spring. With that, to set the context for today's nationwide innovation movement, it is my honor to invite Dr. Deepak Bhargava, Mission Director, Atal Innovation Mission. Atmanirbhar Bharat in New Delhi. You will make that foundation stronger together. In the next 2 hours, young আজকে মূলত প্রোগ্রামটা কি রয়েছে আপনার? আজকে মূলত প্রোগ্রামটা হচ্ছে বিকশিত ভারতের উপরে প্রোগ্রাম। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষের স্কুলগুলির সঙ্গে আজকে লাইভ প্রোগ্রাম
উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাচ্চাদের সঙ্গে কথা বলবেন। যতদূর জানতে পেরেছি 30 লক্ষ স্কুল এবং 25 লক্ষেরও উপরে স্কুল স্টুডেন্টদের সঙ্গে আজকে এই পার্টিসিপেট করেছে আজকের এই বিকশিত ভারতের ভিডিও কনফারেন্সের লাইভ প্রোগ্রামে। সেখানে এই সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যেরও কয়েকটা স্কুলের সঙ্গে উনি ইন্টারেক্ট করবেন এবং এটা সত্যি বিকশিত ভারতের একটা বিশেষ মুহূর্ত আমাদের জন্যে, যে আমাদের বাচ্চারা উনার কাছ থেকে মূল্যবান উনার যে চিন্তা ভাবনার সঙ্গে উদ্বুদ্ধ হয়ে তারা ভারতবর্ষের ভবিষ্যতের নাগরিক হিসেবে ভারতবর্ষকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা, এবং আমরা আশা রাখছি আমাদের বাচ্চারা উনার এই মূল্যবান ইন্টারেকশন প্রোগ্রামের মাধ্যমে এই ভিডিও কনফারেন্সের প্রোগ্রামে আমার বাচ্চারা অনেক উপকৃত হবে বলে আমার ধারণা। স্টুডেন্টের পাশাপাশি আমাদের টিচাররাও এখানে অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রামে। তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে তো এগিয়ে নিয়ে যাবে শিক্ষকরা। আমাদের 2047-এর যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবেন শিক্ষকরা। শিক্ষকরা পথপ্রদর্শক হিসেবেই তো বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকের এই প্রোগ্রামে শিক্ষকরাও অংশগ্রহণ করেছেন, যাতে করে শিক্ষকরাও উদ্বুদ্ধ হবেন, অ্যাজ ওয়েল এজ আমিও উদ্বুদ্ধ হব আজকে অ্যাজ এ বিদ্যালয় প্রধান হিসাবে, যে আমার স্কুলটাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। As the next superpower. Let me wish you all the best of luck. And with that, we will start the proceedings today. Chairman, Chairman. There will be 1,000 winners at the district level, 100 winners at the state level. And the Ministry of Education to share the marks. Subcommittee should invite the address to the young innovators. धन्यवाद राहुल। माननीय मंत्री शिक्षा श्री धर्मेंद्र प्रधान जी, अटल इनोवेशन मिशन के Get ready to ideate, innovate and build the future of দেখুন, জানি বললে ঠিক আমি আমার নজরে আসেনি। যদি কোথায় এই ধরনের আমরা বোনাস নিয়ে অনেকগুলো মিটিং করেছি, তো সেই সমস্ত মিটিং বেসিক্যালি যারা আউটসোর্সিংয়ে কাজ করেন বা বিভিন্ন প্রাইভেট সংস্থাতে কাজ করেন বা চা বাগানে কাজ করেন, আমরা দফায় দফায় আমাদের পুজোর প্রায় 1.5 মাস আগ থেকে 2 মাস আগ থেকেই মিটিং হয়েছে। অনেকগুলো জায়গা থেকে রিপোর্ট এসছে যারা বোনাস দিয়ে দিয়েছেন। আমরা যে সরকারি নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে বোনাস পার্সেন্টেজ, তার থেকেও বেশিও দিয়েছে অনেক জায়গায়। হয়তো যদি না হয়ে থাকে, আমি আর জানা নেই, যদি না হয়ে থাকে লিখিত এখন পর্যন্ত কোনো আমাদের কাছে কমপ্লেন আসেনি। যদি কমপ্লেন আসে নিশ্চয়ই আমরা সেগুলো ইনকোয়ারি করব। আমাদের লেবার দপ্তর সেগুলো দেখবে এবং ওই কনসার্ন দপ্তরের সঙ্গে কথা বলবে কেন দেয়নি বা তার পিছনে কারণ কী রয়েছে। যারা পরিচালনা করে তাদেরকে আমরা সামিল করেছি, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি। যে 8টা জেলায় আমরা যে পদযাত্রা করব তার তারিখ এখনও আমরা ফাইনালাইজ করিনি বা কারা কখন কোখানে থাকবে সেটা করিনি, কিন্তু যেখানে হবে সেই জায়গাটা আমরা নির্ধারিত করে নিয়েছি। ঊনকোটি জেলাতে কৈলাসহর থেকে আমরা ঊনকোটি হেরিটেজ, আমাদের ঊনকোটি যে শৈবতীর্থ রয়েছে সেখানে যাওয়া হবে, অর্থাৎ সেখানেও 10 কিলোমিটারের কাছাকাছি রাস্তা পদযাত্রা হবে। ধলাইতে আমবাসার থেকে কুলাইতে আমরা সেই রাস্তাটা পদযাত্রা হবে। খোয়াইতে খোয়াই টু চেবড়ি সেটা হবে। ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের উজয়ন্ত প্যালেস টু ডিডিএসএসসি, যে আমাদের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স যেটা রয়েছে বাদারঘাট, সেখানে আমাদের যাত্রা হবে। গোমতী ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স থেকে মাতারবাড়ি পর্যন্ত পদযাত্রা হবে। সাউথে আমরা বিলুনিয়া কলেজ থেকে ভারতচন্দ্রনগর ব্লক পর্যন্ত হবে। সিপাহী জেলা ডিস্ট্রিক্টে আমরা করব রাস্তার মাথার থেকে চড়িলাম পর্যন্ত, সেটা হবে।
নর্থ ডিস্ট্রিক্টের ধর্মনগর ডিগ্রি কলেজ থেকে ডিএম অফিস পর্যন্ত হবে। মোটামুটি এই রকম 8টা জায়গায় আমরা অনুষ্ঠান করব এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা সেটা শুরু করব। এবং এটাকে সফল করার জন্য আপনারা জানলে খুশি হবেন, এটা শুধু সরকারি উদ্যোগে হচ্ছে না, এই পদযাত্রাতে আমরা সমাজের সব স্তরের মানুষকে সামিল করতে চাইছি। বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক সংস্থা আমার সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যিনি সেক্রেটারি প্রদীপ চক্রবর্তী মহোদয় রয়েছেন, আমাদের স্পোর্টস দপ্তরের ডাইরেক্টর ফ্রান্সিস ডার্লং সাহেব রয়েছেন, আমাদের মাই ভারতের ডাইরেক্টর বিমল পাঠক সাহাজি রয়েছেন এবং বিপিন দেববর্মা প্রেসিডেন্ট মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের রয়েছেন। এছাড়া অন্যান্য আরও এনজিও, আরও সামাজিক সংস্থার যারা আমাদের এই টিমে রয়েছেন, এই মাই ভারত পোর্টালের যারা সদস্য ভলেন্টিয়ার্সরা, এছাড়াও এনএসএস এর প্রবাল দেব রয়েছেন, আমাদের স্টেট নোডাল অফিসার, এনএসএস, স্কাউট, এনসিসি, এছাড়া বিভিন্ন ক্লাব সংগঠন, বাজার ব্যবসায়ী, সবাইকে আমরা সামিল করতে চাইছি এরকম একটা মহান কর্মযজ্ঞে। সকলকে নিয়ে আমরা এই পদযাত্রার মাধ্যমে আত্মনির্ভর ভারতের যে সংকল্প, আত্মনির্ভর ভারতের যে প্রচার প্রসার, সেটাতে সকলের সহযোগিতা, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে চাইছি এবং এটা দেশব্যাপী একটা আলোড়নকারী একটা সুন্দর অনুষ্ঠান হবে। আমরা সকলের সহযোগিতা, আপনাদেরও সহযোগিতা চাইছি। আর বিশেষ কিছু যদি আপনারা জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমাদের মাননীয় সচিবও রয়েছেন বা অন্যান্যরা রয়েছেন, আপনারা যদি কিছু জিজ্ঞাসা করতে চান। সকলকে নমস্কার। প্রথমেই আপনাদেরকে মিডিয়ার বন্ধু যারা আছেন সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপুজো সকলের ভালো কেটেছে, সকলকে মা আশীর্বাদ করবেন, সকলে যেন ভালো থাকেন এই প্রত্যাশা নিয়ে আমাদের আবার নতুন পথ চলা শুরু হয়েছে, কাজ চলা, বিভিন্ন অফিসের কাজকর্ম শুরু হয়েছে। আজকের যে মূল বিষয় আপনাদেরকে যার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি, বিষয়টা হলো যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক এবং মাই ভারতের উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম যে ওনার জন্মবার্ষিকী, সেটাকে কেন্দ্র করে পদযাত্রার আয়োজন করা হয়েছে। গোটা দেশব্যাপী সেই অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। আমাদের রাজ্যেও, আমাদের রাজ্য স্তরে এবং আমাদের জেলা স্তরে এই অনুষ্ঠান পালিত হবে। এই উদ্যোগে অংশ হিসাবে 6 অক্টোবর 2025 তারিখ মন্ত্রণালয় ঘোষণা করে যে সর্দার 150 ইউনিটি মার্চ, ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে মাই ভারতের নেতৃত্বে আয়োজিত ভারতের সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ। এই সর্বভারতীয় কর্মসূচির লক্ষ্য হলো যুব সমাজের মধ্যে ঐক্য, দেশপ্রেম এবং নাগরিকের দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেই নেতার স্মৃতিকে শ্রদ্ধা জানানো যিনি বিভক্ত ভারতকে একত্রিত করে এক জাতির রূপ দিয়েছিলেন। এই প্রচারের মাধ্যমে যুব সমাজকে আহ্বান জানানো যাচ্ছে তাতে তারা এক ভারত, আত্মনির্ভর ভারত এর আদর্শকে নিজেদের দৈনন্দিন জীবনে সামাজিক কর্মকাণ্ডের ধারণ করার জন্য এটা মূল উদ্দেশ্য এই প্রোগ্রামের। ডিজিটাল পর্ব উদ্বোধন 6 অক্টোবর তারিখে মাননীয় কেন্দ্রীয় আমাদের যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী মনসুখ ভাই মান্ডভিয়া মাই ভারত পোর্টাল ডিজিটাল প্রচার অভিযানের শুভ উদ্বোধন করেন। এই পর্যায়ে একটি সোশ্যাল মিডিয়া রিল প্রতিযোগিতা, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা এবং সর্দার @150 ইয়ং লিডার প্রোগ্রাম অন্তর্ভুক্তি রয়েছে। এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত 150 জন বিজয়ী জাতীয় পদযাত্রায় অংশগ্রহণ করবেন। অর্থাৎ আমাদের রাজ্যে মাই ভারত পোর্টাল আপনারা সকলেই জানেন, আগে যেটা নেহেরু যুবকেন্দ্র নাম ছিল, এই মাই ভারত পোর্টালে যারা রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতা থেকে 150 জন যুবক যুবতী যারা সিলেকশন হবে তারা জাতীয় স্তরে যে পদযাত্রা হবে সেখানে তারা অংশগ্রহণ করবে। এটা সর্দার @150 ইউনিটি মার্চ দেশব্যাপী নিম্নলিখিত পর্যায়ে অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে জেলা স্তরে পদযাত্রা 31 অক্টোবর থেকে 25 নভেম্বর 2025, অর্থাৎ 31 অক্টোবর থেকে 25 নভেম্বর এবছর আমরা আয়োজন করব, যেটা আমাদের প্রত্যেকটা জেলাতে 8 থেকে 10 কিলোমিটার করে পদযাত্রা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা জেলায় আমরা 8 থেকে 10 কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত করব। আমাদের আগরতলাতে যেটা হবে ওয়েস্ট ডিস্ট্রিক্টে, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মুখ্যমন্ত্রী যেন থাকেন। বাকি যে পদযাত্রাগুলো হবে সেখানে আমাদের সাংসদরা, মন্ত্রীরা, বিধায়করা, অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন তারাও সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং এই পদযাত্রার আগে আমরা প্রত্যেকটা স্কুল, কলেজ, সেখানে আমরা বিভিন্ন
সেমিনারের মাধ্যমে সেখানে বিভিন্ন কুইজ কম্পিটিশন বা সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, পথনাটক এই ধরনের অনুষ্ঠানও সেখানে করা হবে। একই সঙ্গে যুব সমাজের মধ্যে নেশামুক্তি, ভারত নির্মাণের জন্য তাদেরকে শপথ গ্রহণ করানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বদেশী মেলা, অর্থাৎ সেই সমস্ত আমাদের যে পদযাত্রা হবে সেই পদযাত্রার পাশাপাশি স্বদেশী মেলারও আয়োজন করার লক্ষ্য রয়েছে। সেখানে যেন আমরা স্বদেশী মেলা করতে পারি বা স্বদেশী যে জিনিস গ্রহণ করার জন্য মানুষকে মোটিভেট করা এবং স্বচ্ছ ভারত যে অভিযান সেটাও সেই অনুষ্ঠানে থাকবে আমাদের পদযাত্রার সঙ্গে সঙ্গে। পদযাত্রার সময় অংশগ্রহণকারীরা সর্দার প্যাটেলের মূর্তি বা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ বা আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে যে সমস্ত স্ট্যাচু রয়েছে সেই পদযাত্রায় যেগুলো পড়বে সেখানে তাদেরকেও পুষ্পার্ঘ করার ব্যবস্থা থাকবে। এবং এটা শেষ হওয়ার পর 26 নভেম্বর থেকে 6 ডিসেম্বর যেটা জাতীয় পদযাত্রা হবে, এই যেটা এর আগে বললাম সেটা আমাদের রাজ্য স্তরে যেটা হবে এবং আমাদের জেলায় যেটা হবে। এরপরে সেটা জাতীয় স্তরে পদযাত্রা হবে, যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল জন্মগ্রহণ করেছিলেন কারামসদ যে জায়গা, সেখান থেকে ওনার যেখানে স্ট্যাচু অফ ইউনিটি যেটা বানানো হয়েছে সেই 150 কিলোমিটার রাস্তা সেখানে পদযাত্রা হবে। সারা দেশ থেকে আমাদের প্রত্যেকটা জেলার থেকে 2 জন করে সামিল হবে এবং এইরকম সারা দেশ থেকে প্রত্যেক জেলার থেকে একসঙ্গে ওনার জন্মস্থলে গিয়ে সমবেত হবে। সেখান থেকে 150 কিলোমিটার পদযাত্রা করে যেখানে ওনার সবচেয়ে বড় মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে সবাই সমবেত হবে। ওই পদযাত্রার পূর্ববর্তী পর্বে যাত্রাপথের প্রতিটি গ্রামে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে, যেখানে মাই ভারত, এনএসএস ভলেন্টিয়ার্স এবং আমাদের যুব নেতৃত্ব যারা রয়েছে তারা সেটাতে সামিল হবে। যাত্রাপথে 150টি স্টপে সর্দার প্যাটেলের জীবনী ও কর্ম নিয়ে প্রদর্শনী, ভারতের বহুত্ববাদী সংস্কৃতির উদযাপন অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই 150 কিলোমিটার রাস্তা যে পদযাত্রা হবে সেই পদযাত্রায়ও স্থানে স্থানে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ওনার জীবনী নিয়ে প্রদর্শিত হবে। প্রতিদিন সন্ধ্যায় সর্দার গাথা অধিবেশন অনুষ্ঠিত হবে, সেখানেও বিশিষ্ট পণ্ডিতেরা সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী ও কৃতিত্বের কাহিনী বর্ণনা করবে। হাজারো সংখ্যায়, লাখো সংখ্যায় লোক সামিল হবে। আমরা এর জন্যই তো সমস্ত অর্গানাইজেশনকে একসঙ্গে করতে আমরা তারিখটা ফাইনাল করিনি, এটাই বলছিলাম আপনাদেরকে। আমরা তারিখ এটার অনুষ্ঠানটা হবে মূলত 31 অক্টোবর থেকে 25 নভেম্বর, অর্থাৎ একটু সময় রয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠিয়েছি, তারিখটা দিলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এর আগে। তো আমরা পুরো অনুষ্ঠানটা 8টা জেলায় যে অনুষ্ঠানটা হবে তার তারিখটা হলো 31 অক্টোবর থেকে 25 নভেম্বর। এই সময়ের মধ্যে আমরা গোটা রাজ্যে হতে হবে এবং জাতীয় স্তরে যেটা হবে এটা 26 নভেম্বর থেকে 6 ডিসেম্বর, অর্থাৎ এই পর্যায়ে দুটো পর্যায়ে, একটা রাজ্য এবং জাতীয় স্তরে দুটো টাইমে পুরোটা কমপ্লিট করা হবে। আমরা পঞ্চায়েত সমিতিকে সামিল করছি, সকল এসডিএমদেরকে, ডিও, আমরা আমাদের মাই ভারত এনওয়াইকে তাদেরকে আমরা সামিল করছি, এনএসএসকে আমরা সাংস্কৃতিক কমিটিও বানিয়েছি যারা এতে সামিল হবে, আমরা জেলা পরিষদকে সামিল করছি, আমরা দেখুন, জানি বললে ঠিক আমি আমার নজরে আসেনি। যদি কোথায় এই ধরনের আমরা বোনাস নিয়ে অনেকগুলো মিটিং করেছি, তো সেই সমস্ত মিটিং বেসিক্যালি যারা আউটসোর্সিংয়ে কাজ করেন বা বিভিন্ন প্রাইভেট সংস্থাতে কাজ করেন বা চা বাগানে কাজ করেন, আমরা দফায় দফায় আমাদের পুজোর প্রায় 1.5 মাস আগ থেকে 2 মাস আগ থেকেই মিটিং হয়েছে। অনেকগুলো জায়গা থেকে রিপোর্ট এসছে যারা বোনাস দিয়ে দিয়েছেন। আমরা যে সরকারি নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে বোনাস পার্সেন্টেজ তার থেকেও বেশিও দিয়েছে অনেক জায়গায়। হয়তো যদি না হয়ে থাকে, আমি আর জানা নেই, যদি না হয়ে থাকে লিখিত এখন পর্যন্ত কোনো আমাদের কাছে কমপ্লেন আসেনি। যদি কমপ্লেন আসে নিশ্চয়ই আমরা সেগুলো ইনকোয়ারি করব, আমাদের লেবার দপ্তর সেগুলো দেখবে এবং ওই কনসার্ন দপ্তরের সঙ্গে কথা বলবে কেন দেয়নি বা তার পিছনে কারণ কী রয়েছে।
যারা পরিচালনা করে তাদেরকে আমরা সামিল করেছি, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি। যে 8টা জেলায় আমরা যে পদযাত্রা করব তার তারিখ এখনো আমরা ফাইনালাইজ করিনি বা আজকে সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত আমার থানার অফিসার্স, স্টাফ এবং টিএসআর পার্সোনাল সহ আমি নিজে মনেপাতের একটা জঙ্গলে খালি জায়গার মধ্যে আমরা গিয়ে দেখি, এখানে প্রচুর পরিমাণে গাঞ্জার চারা রোপণ করা হয়েছে এবং আমাদের স্টাফ সবাই মিলে আমরা এই গাঞ্জার চারাগুলো আমরা ধ্বংস করে দিই এবং একদম কেটে নষ্ট করে দিই এবং এই টোটাল যে চারা সংখ্যাটা হবে প্রায় অনুমান 1,500-এর মতো হবে এবং আমি ওই এলাকায় যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে একটা জানান দিতে চাই যে এই গাঁজা চাষ একটা অপরাধ ঘটনা এবং এটাকে আমরা অবশ্যই কড়া নজরে দেখছি এবং এটার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছি এবং এইটাতে যাতে মানুষ বিরত থাকে, এটা একটা অপরাধজনক ঘটনা এবং এই ঘটনা যাতে মানুষ বিরত থাকে এটা আমার তরফ থেকে এটা আহ্বান রইল। পাশাপাশি এই ধরনের অভিযান আগেও চলছে, এখনও চলবে, আরও সামনের দিনে চলবে, কন্টিনিউ থাকবে এবং আমাদের যে ইচ্ছা যেটা নেশামুক্ত ত্রিপুরা গড়া এবং এটাকে সফল করতে গিয়ে আমরা এই ধরনের কর্মসূচি কন্টিনিউ জারি থাকব। আচ্ছা শোনো, এখান থেকে নিচের থেকে যদি আমরা উঠায় একদম নিচে যান গা স্যার, এখানে দাঁড়ায় আমরা একদম নিচে যান, আরো নিচে গিয়া একদম গাছের লগে লাগায় সমান্তরাল যেখান থেকে গাছ বেশি দেওয়া যায়, বুঝছো না? ভিডিও নি করতেছে, বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন, আরো নিচে যান। এখনো রাখেন। হ্যাঁ সমুদায় কোন আর প্রভুর ইচ্ছা আসেনি ভালো না আনেন কেন আনেন জমান হ্যাঁ
সম্ভব না তো ডিউটি আছে তো আমরা অনেক ডিউটি আছে সরাই রাখেন ম্যাচ আছে নি গাছ দিয়ে দিলে বেড়ে বেড়ে কি শেষ শেষ আজকে সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত আমার থানার অফিসার্স স্টাফ এবং টিএসআর পার্সোনাল সহ আমি নিজে মনেপাতের একটা জঙ্গলে খালি জায়গার মধ্যে আমরা গিয়ে দেখি এখানে প্রচুর পরিমাণে গাঞ্জার চারা রোপণ করা হয়েছে এবং আমাদের স্টাফ সবাই মিলে আমরা এই গাঞ্জার চারাগুলো আমরা ধ্বংস করে দিই এবং একদম কেটে নষ্ট করে দিই এবং এই টোটাল যে চারা সংখ্যাটা হবে প্রায় অনুমান 1,500-এর মতো হবে এবং আমি ওই এলাকায় যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে একটা জানান দিতে চাই যে এই গাঁজা চাষ একটা অপরাধ ঘটনা এবং এটাকে আমরা অবশ্যই কড়া নজরে দেখছি এবং এটার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছি এবং এইটাতে যাতে মানুষ বিরত থাকে এটা একটা অপরাধজনক ঘটনা এবং এই ঘটনা যাতে মানুষ বিরত থাকে এটা আমার তরফ থেকে এটা আহ্বান রইল। পাশাপাশি এই ধরনের অভিযান আগেও চলছে, এখনও চলবে, আরও সামনের দিনে চলবে, কন্টিনিউ থাকবে এবং আমাদের যে ইচ্ছা যেটা নেশামুক্ত ত্রিপুরা করার বাড়ির এটার মধ্যে তারপরে এখানে ফ্লেগ ফ্লেগ জমা আসলো, ফ্ল্যাগ জমা আসলো, এদিকে মানে আসলে ফ্ল্যাগ ফ্লেক্সের এখন নাই এটা এখন যেহেতু এরকম একটা হইতে পারে এটা তো করবো আগামী ইলেকশন বহু জায়গায় তারা করবো এছাড়া তাদের আর কোনো রাস্তাই নেই। আমার ইচ্ছা থাকলে অনেক সময় ইতিহাস ভিত্তিতে করেছে
জনতা পার্টি তাদের সম্পর্কে আমাদের প্রয়াত শীর্ষ নেতা শ্রদ্ধেয় কমরেড জ্যোতি বসু বলেছিলেন এই দলটা বর্বর। সে সময়তে অটল বিহারী বাজপেয়ীও জীবিত ছিলেন এবং বাজপেয়ী মহোদয়ও তার সে বক্তব্যের প্রতিবাদ করতে পারেননি। সেই কথাটা যে কতটুকু বাস্তব, এবছর নাকি আরএসএসের 100 বছর তারা উদযাপন করছে, দেশপ্রেমের মন্ত্রে নাকি তারা দীক্ষিত। আরএসএস ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে দাবি করে তারা রাষ্ট্রবাদী, অর্থাৎ রাষ্ট্রের হিত, রাষ্ট্রের ধর্ম, রাষ্ট্রের নীতির পূজারী। আর এই যে চিহ্নগুলো, এই যে এই পার্টি অফিস বোধহয় কতবার হয়েছে? 5 বার লুট করছে, দুবার লুট। তাদের যে রাষ্ট্রীয় ধর্ম, রাষ্ট্রবাদী, সংবিধানের প্রতি তাদের যে শ্রদ্ধা জ্ঞাপনের নিদর্শন হলো এটা। জ্যোতিবাবু যে বলেছিলেন এটা বর্বর, তারা তাদের বিরুদ্ধে এই শব্দটা মুছতে চান না। গতকাল ছিল বীরচন্দ্র মনু শহীদ, তাদের শহীদানের 35তম দিবস। স্বাভাবিকভাবেই এই শহীদদের পরিবারের লোক, সহযোদ্ধারা মালা দেবেন, স্মরণ করবেন। এই অনুষ্ঠান তো কারোর বিরুদ্ধে হবে না। আর এই ঘটনা ঘটেছিল 1988 ইংরেজিতে, তখন ত্রিপুরাজ্যে বিজেপি সরকার ছিল না, কংগ্রেস দলের সরকার। বিজেপির নাম উচ্চারিত হওয়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু এই দিনটাটিকেও তারা উদযাপন করতে দেবে না। যে আরএসএস বিজেপি যে এই দেশের ইতিহাসকে পরিবর্তন করতে চায়, সত্যকে পাল্টিয়ে চাপা দিয়ে তাদের যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করা, সংবিধান রচনার সময় বিরোধিতা করা, নামকে ওয়াস্তের লোক দেখানো, সংবিধানের নামে শপথ গ্রহণ করলেও নরেন্দ্র মোদী পার্লামেন্টের সিঁড়িতে কপাল ঠেকিয়ে যে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছি বলে প্রচার করলেও এরা তো মোটেই যে এই গণতন্ত্রকে শ্রদ্ধা করেন না। ত্রিপুরা হলো তার নিদর্শন। এবং এই বীরচন্দ্র মনুর ইতিহাসটাকেও পাল্টিয়ে যে অন্য দলের দুর্বৃত্ত যে আমাদের কমরেডদের মারতে এসে প্রতিরোধে যার প্রাণ গেছে, এটা নাকি এখন তাদের শহীদ। তো এদের প্রতি ধিক্কার ছাড়া আমাদের বলার আর কিছু নেই। এবং তারা কেন এগুলো করছে? গত 7.5 বছর অপশাসনে আজকে তারা জনগণের কাছ থেকে সম্পূর্ণ আজকে বিচ্যুত। কাজেই বিরোধী দল, বিশেষ করে সিপিআইএম যদি ঐক্যবদ্ধ হয়, সিপিএম যদি শান্তিপূর্ণ পরিবেশে কথা বলার সুযোগ পায়, তাদের এই মুখোশগুলো খসে পড়বে। কাজেই সিপিএমের উপর আক্রমণ করো, এমনকি পার্টি অফিস রাতের অন্ধকারে কাপুরুষের মতো এসে জ্বালিয়ে দাও। শুধু তা না, 11 তারিখ রাতে নাকি বীরচন্দ্র মনুর যে আমাদের শহীদ স্তম্ভ, সেখানে নাকি 4-5টি বোমা মেরেছে। কোথায় গিয়ে ওরা নেমেছে? যাই হোক, এদের দিন যে ফুরিয়ে আসছে, আজকে এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে তারা এটারই জানান দিচ্ছে তাদের কেউ রুখতে পারবে না, এদের পতন অনিবার্য। এটার মধ্যে তারপরে
কাউকে মানে এখানে দেখলেই তো মাছলো ভাত লাগে মাছলো এদিকে মানে আসলে ফ্ল্যাক্সের এখন নাই এটা এখন যেহেতু এরকম একটা হইতে পারে এটা তো করবো আগামী ইলেকশন বহু জায়গায় তার করবো যেখানে ততটা কোনো রাস্তাই নেই আমার ইচ্ছা থাকলে আমি থাকি সময় আমি কালকে তোদের সময় ইতিহাস ভিত্তিতে বরাদ্দে অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে শিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে ইনকিলাব জিন্দাবাদ শিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে ইনকিলাব জিন্দাবাদ শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে পদক্ষেপ গ্রহণ করতে হবে বেসরকারীকরণ কোনো মতেই চলবে না ফি মুকুব করতে হবে শিক্ষার বেসরকারীকরণ করা চলবে না জবাব দাও অবিলম্বে শিক্ষা 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে পদক্ষেপ গ্রহণ করতে হবে বেসরকারীকরণ কোনো মতেই চলবে না। দেখলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গত 10 অক্টোবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি রিভিউ রেজাল্ট সহ বিভিন্ন ধাপে অ্যাপ্লিকেশন ফর্ম সহ বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রায় 16টি ক্ষেত্রে শিক্ষার ব্যাপক ফি বৃদ্ধি করেছে। যেখানে গত বছরও দেখা যাচ্ছে যে মাধ্যমিকের পরীক্ষার ফি 120 টাকা ছিল, সেখানে এইবার 300 টাকা হয়েছে। উচ্চ মাধ্যমিক 150 টাকা ছিল, এইবার তা বেড়ে 400 টাকা হয়েছে এবং প্র্যাকটিক্যাল সর্বমোট ছিল 75 টাকা। এইবার প্রত্যেকটা সাবজেক্টে 75 টাকা করে দিতে হবে। এবং এই যে মার্কশিট, মাইগ্রেশন, রেজিস্ট্রেশন 250 টাকা, সেলফ রিভিউ 250 থেকে 500 হয়ে গেল। এটা কি সত্যি মানা যায়? এ তো অস্বাভাবিক ফি বৃদ্ধি। এটা তাহলে এই যে মধ্যশিক্ষা পর্ষদ হঠাৎ করে এরকম একটা ফি বৃদ্ধি করে দিল, সাধারণ মানুষ অর্থ দেবে কোত্থেকে? যাদের ঘরের সাধারণ পরিবার, যাদের ছেলে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে, যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে, লেবারের কাজকর্ম করে, তাদের সন্তানরা কিভাবে পড়াশোনা করবে? আজকে সরকারি শিক্ষার ব্যবস্থার মান তো একেবারে এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে। প্রায়শই পত্রিকা দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষকের কারণে আজকে রাস্তায় আসতে বাধ্য হচ্ছে। তাদের দাবি যে আমাদের স্কুলে শিক্ষক চাই। আজকে পরিকাঠামোর অভাব। এই পরিস্থিতির মধ্যে শিক্ষার উন্নয়ন না করে আচমকা এই ফি বৃদ্ধি মানে অস্বাভাবিক ফি বৃদ্ধি। এটা 150 টাকা 120 টাকা থেকে 300 টাকা, এটা কি মানা যায়? 150 টাকা থেকে 400 টাকা অস্বাভাবিক ফি বৃদ্ধি। তার আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো ছাত্র সমাজই এটা মানবে না। তাই আমরা আজকে ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আমরা এখানে এসেছি। মাননীয় পর্ষদ সভাপতির নিকট আমরা আজকে 3 দফা দাবিতে একটি মেমোরেন্ডাম সাবমিট করব। এই হচ্ছে আমাদের মেমোরেন্ডামের কপি। আমরা প্রথম দাবি হচ্ছে যে অতি দ্রুত এই শিক্ষার 16টি খাতে যে
বর্ধিত ফি নেওয়া হয়েছে এটা অতি দ্রুত এটাকে প্রত্যাহার করতে হবে। এবং দ্বিতীয় দাবি হচ্ছে রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকল ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা এখানে এসেছি। আমরা মাননীয় পর্ষদ সভাপতির নিকট আমরা যাব, দেখি উনি কি বলেন, এবং আশা করি এই আজকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষা অনুরাগী অভিভাবক সকলের কাছে যে সরকারি শিক্ষার মান নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি শিক্ষার মান যদি নষ্ট হয়, গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না। তাই আপনারা সরকারি শিক্ষার মানকে রক্ষা করতে এগিয়ে আসুন এবং অতি দ্রুত এই ফি প্রত্যাহার করতে হবে, এই আমাদের দাবি। আমি রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য, AIDSO। নিশ্চিত করতে হবে অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে অবিলম্বে শিক্ষার 16 আন্দোলনের সময় থেকে উঠে আসছে শিক্ষা হবে গণতান্ত্রিক, অবৈধ নেই। কিন্তু আজকে দেখা যাচ্ছে কি সমস্ত সরকার, বিগত সরকার এবং বর্তমান সরকার ধাপে ধাপে রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে মধ্যশিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে সকল ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে চলছে। প্রতি বছর ফি বাড়ছে, কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, স্কুল বলুন, প্রতি বছর। তাইলে এই সমস্ত সরকারি স্কুলে যেখানে বেশিরভাগ ছেলে মেয়ে ব্যাপারটা নিয়ে ভাবেনি, এর আগে প্রয়োজন ছিল ছাত্র, শিক্ষক, অভিভাবক, সমস্ত সংগঠনের এবং ছাত্র প্রতিনিধিদের সাথে মানে TBSC বোর্ডের আন্ডারে যে স্কুলগুলি আছে, অনেক স্কুলে বিদ্যাজ্যোতি করে দিয়েছে, বহু ছাত্রছাত্রী ডেভেলপমেন্ট ফি না দিতে পেরে স্কুল ছেড়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে শিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে শিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে গ্রহণ করতে হবে বেসরকারীকরণ কোনো মতেই চলবে না। ফি মুকুব করতে হবে শিক্ষার বেসরকারীকরণ করা চলবে না জবাব দাও অবিলম্বে শিক্ষা 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে গ্রহণ করতে হবে বেসরকারীকরণ কোনো মতেই চলবে না। দেখলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গত 10 অক্টোবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি, রিভিউ, রেজাল্ট সহ বিভিন্ন ধাপে, অ্যাপ্লিকেশন ফর্ম সহ বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রায় 16টি ক্ষেত্রে শিক্ষার ব্যাপক ফি বৃদ্ধি করেছে। যেখানে গত বছরও দেখা যাচ্ছে যে মাধ্যমিকের পরীক্ষার ফি 120 টাকা ছিল, সেখানে এইবার 300 টাকা হয়েছে। উচ্চ মাধ্যমিক 150 টাকা ছিল, এইবার তা বেড়ে 400 টাকা হয়েছে এবং প্র্যাকটিক্যাল সর্বমোট ছিল 75 টাকা। এইবার প্রত্যেকটা সাবজেক্টে 75 টাকা করে দিতে হবে। এবং এই যে মার্কশিট, মাইগ্রেশন, রেজিস্ট্রেশন 250 টাকা, সেলফ রিভিউ 250 থেকে 500 হয়ে গেল। এটা কি সত্যি মানা যায়? এ তো অস্বাভাবিক ফি বৃদ্ধি। এটা তাহলে এই যে মধ্যশিক্ষা পর্ষদ হঠাৎ করে এরকম একটা ফি বৃদ্ধি করে দিল, সাধারণ মানুষ অর্থ দেবে কোত্থেকে? যাদের ঘরের সাধারণ পরিবার, যাদের ছেলে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে, যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে, লেবারের কাজকর্ম করে, তাদের সন্তানরা কিভাবে পড়াশোনা করবে? আজকে সরকারি শিক্ষার ব্যবস্থার মান তো একেবারে এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে। প্রায় সেই পত্রিকা দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষকের কারণে আজকে রাস্তায় আসতে বাধ্য হচ্ছে। তাদের দাবি যে আমাদের স্কুলে শিক্ষক চাই। আজকে পরিকাঠামোর অভাব। এই পরিস্থিতির মধ্যে শিক্ষার উন্নয়ন না করে আচমকা এই ফি বৃদ্ধি মানে অস্বাভাবিক ফি বৃদ্ধি। এটা 150 টাকা, 120 টাকা থেকে 300 টাকা, এটা কি মানা যায়? 150 টাকা থেকে 400 টাকা, অস্বাভাবিক ফি বৃদ্ধি। তার এই আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো ছাত্র সমাজই এটা মানবে না।
তাই আমরা আজকে ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আমরা এখানে এসেছি মাননীয় পর্ষদ সভাপতির নিকট। আমরা আজকে 3 দফা দাবিতে একটি মেমোরেন্ডাম সাবমিট করব। এই হচ্ছে আমাদের মেমোরেন্ডামের কপি। আমরা প্রথম দাবি হচ্ছে যে অতি দ্রুত এই শিক্ষার 16টি খাতে যে বর্ধিত ফি নেওয়া হয়েছে এটা অতি দ্রুত এটাকে প্রত্যাহার করতে হবে। এবং দ্বিতীয় দাবি হচ্ছে রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকল ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা এখানে এসেছি। আমরা মাননীয় পর্ষদ সভাপতির নিকট আমরা যাব, দেখি উনি কি বলেন এবং আশা করি এই আজকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষা অনুরাগী অভিভাবক সকলের কাছে যে সরকারি শিক্ষার মান নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি শিক্ষার মান যদি নষ্ট হয় গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না। তাই আপনারা সরকারি শিক্ষার মানকে রক্ষা করতে এগিয়ে আসুন এবং অতি দ্রুত এই ফি প্রত্যাহার করতে হবে, এই আমাদের দাবি। আমি রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য এআইডিএসও। আন্দোলনের সময় থেকে উঠে আসছে শিক্ষা হবে গণতান্ত্রিক, অবৈতনিক, কিন্তু আজকে দেখা যাচ্ছে কি সমস্ত সরকার, বিগত সরকার এবং বর্তমান সরকার ধাপে ধাপে রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে মধ্যশিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকল ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে চলছে, প্রতি বছর ফি বাড়ছে। কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, স্কুল বলুন, প্রতি বছর। তাইলে এই সমস্ত সরকারি স্কুলে যেখানে বেশিরভাগ ছেলে মেয়ে ব্যাপারটা নিয়ে ভাবেনি, এর আগে প্রয়োজন ছিল ছাত্র, শিক্ষক, অভিভাবক, সমস্ত সংগঠন এবং ছাত্র প্রতিনিধিদের সাথে টিবিএসসি বোর্ডের আন্ডারে যে স্কুলগুলি আছে অনেক স্কুলে বিদ্যাজ্যোতি করে দিয়েছে। বহু ছাত্রছাত্রী ডেভেলপমেন্ট ফি না দিতে পেরে স্কুল ছেড়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। অবিলম্বে শিক্ষার 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। শিক্ষা 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে। শিক্ষা 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। শিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে। গ্রহণ করতে হবে। বেসরকারীকরণ কোনো মতেই চলবে না। ফি মুকুব করতে হবে। শিক্ষার বেসরকারীকরণ করা চলবে না। জবাব দাও। অবিলম্বে শিক্ষা 16টি খাতে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। গ্রহণ করতে হবে। বেসরকারীকরণ কোনো মতেই চলবে না। দেখলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গত 10 অক্টোবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি, রিভিউ, রেজাল্ট সহ বিভিন্ন ধাপে, অ্যাপ্লিকেশন ফর্ম সহ বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রায় 16টি ক্ষেত্রে শিক্ষার ব্যাপক ফি বৃদ্ধি করেছে। যেখানে গত বছরও দেখা যাচ্ছে যে মাধ্যমিকের পরীক্ষার ফি 120 টাকা ছিল, সেখানে এইবার 300 টাকা হয়েছে। উচ্চ মাধ্যমিক 150 টাকা ছিল, এইবার তা বেড়ে 400 টাকা হয়েছে এবং প্র্যাকটিক্যাল সর্বমোট ছিল 75 টাকা। এইবার প্রত্যেকটা সাবজেক্টে 75 টাকা করে দিতে হবে। এবং এই যে মার্কশিট, মাইগ্রেশন, রেজিস্ট্রেশন 250 টাকা, সেলফ রিভিউ 250 থেকে 500 হয়ে গেল। এটা কি সত্যি মানা যায়? এ তো অস্বাভাবিক ফি বৃদ্ধি। এটা তাহলে এই যে মধ্যশিক্ষা পর্ষদ হঠাৎ করে এরকম একটা ফি বৃদ্ধি করে দিল, সাধারণ মানুষ অর্থ দেবে কোত্থেকে? যাদের ঘরের সাধারণ পরিবার, যাদের ছেলে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে, যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে, লেবারের কাজকর্ম করে, তাদের সন্তানরা কিভাবে পড়াশোনা করবে? আজকে সরকারি শিক্ষার ব্যবস্থার মান তো একেবারে এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে। প্রায় সেই পত্রিকা দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষকের কারণে আজকে রাস্তায় আসতে বাধ্য হচ্ছে। তাদের দাবি যে আমাদের স্কুলে শিক্ষক চাই। আজকে পরিকাঠামোর অভাব,
এই পরিস্থিতির মধ্যে শিক্ষার উন্নয়ন না করে আচমকা এই ফি বৃদ্ধি মানে অস্বাভাবিক ফি বৃদ্ধিটা 150 টাকা 120 টাকা থেকে 300 টাকা, এটা কি মানা যায়? আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফ টিম আরেকজন আমার যোগ্যতা অনুযায়ী করার কাজে তাদের সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির উন্নততার সম্মুখীন হওয়ার জন্য অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা উদ্ধার এবং পুনর্বাসন কার্যে আরেকজনকে রেস্কিউ করে নিয়ে আসছে। এখানে নিয়ে যাবে চিকিৎসার জন্য। ইতিমধ্যে হুমকিগুলি সম্বন্ধে সকলকে সচেতন করব। তাদের ইকুইপমেন্ট নিয়ে অ্যাডভান্স ইকুইপমেন্ট নিয়ে এখন রেস্কিউ অপারেশন শুরু করবে। দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট থেকে একজনকে রেস্কিউ করছে। লেবার দিয়ে একজনকে নামিয়ে আছে নিচে। আমাদের এনডিআরএফ টিম অলরেডি অপারেশনে এখনই নিয়োজিত করবে। सुने आप सभी जनसाधारण को सूचित किया जाता है कि एनडीआरएफ की टीम घटनास्थल पर पहुंच चुकी है। कोई भी स्थानीय एजेंसी अगर बिल्डिंग के अंदर काम कर रही है, अपने काम को रोकें व एनडीआरएफ का सहयोग करें। आप सभी को सुरक्षित निकाल लिया जाएगा, घबराएं नहीं और प्रशासन का सहयोग करें। धन्यवाद। আপনারা দেখতে পাবেন। আজকে 13 অক্টোবর के গ্লোবালি সারা বিশ্বে ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ভাবে সবাই পালন করে। আমরাই রাজ্যে ত্রিপুরা রাজ্য সরকার, ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং প্রত্যেক ডিপার্টমেন্ট, স্কুল, কলেজ, বিভিন্ন পিএসইউ এবং প্রাইভেট ইনস্টিটিউশনস মধ্যে
আজকে শপথ বাক্য ডিজাস্টার প্রিপেয়ারনেস শপথ বাক্য সবাই নিতে আছেন এবং তার উদ্দেশ্য হইতেছে মানে সর্বসাধারণ সবাইদেরকে সজাগ করতে বিপর্যয়ের সময়ে কীভাবে কাজ করানো হয়, বিপর্যয়কে নিয়ে কীভাবে প্রস্তুত করানো যায়, এটাকে নিয়ে প্রত্যেক বছর আমরা করি। আজকে সেক্রেটারিয়েটের মধ্যেও সেক্রেটারিয়েটের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সব স্টাফকে নিয়ে শপথ বাক্য গ্রহণ করেছেন। তাছাড়া প্রত্যেক জেলা, প্রত্যেক সাব ডিভিশন, প্রত্যেক স্কুল, কলেজ এবং প্রত্যেক ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ মধ্যে সবাইদেরকে মানে বিভিন্ন প্রকার বিপর্যয় প্রস্তুতি কার্যক্রম চলছে। এটা আজকে না, গত 1 মাস হইব এটা বিভিন্ন ধরনের কার্যক্রম চলতে আছে এবং আজকে হচ্ছে শেষ। কোনো জায়গাতে এই কাজ মধ্যে আলাদাভাবে করতে আছে, যেরকম কি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সকালে একটা র্যালি প্রস্তুত করেছিল, বিভিন্ন জায়গাতে তারা পথপ্রান্ত নাটক করছে এবং এটাকে বিভিন্ন ধরনের ট্রেনিং করাইতে আছে, বিভিন্ন প্রোগ্রাম করাইতে আছে এবং উদ্দেশ্য হইতে আছে সবাইদেরকে কীরকম সচেতন করাইতে। প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোটোখাটো ঘটনা ডিজাস্টার হলে মানে সরকার প্রস্তুত থাকে না, মেশিন খারাপ থাকে, সেই বিষয়গুলো কীভাবে উঠছে? প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোটোখাটো ডিজাস্টার হলে সরকার প্রস্তুত থাকে, 1-2টা ঘটনা ঘটে, সেগুলোকে আপনার দেখেন, আমরা রাজ্য সরকার প্রস্তুতিকে নিয়ে সবসময় তৎপর থাকে এবং শুধু একটা ঘটনাকে নিয়ে সবাই রাজ্য সরকারকে করাটা ঠিক হবে না। মানে আমাদের যে ট্রেনিং, মানুষকে মানুষকে নিয়ে ড্রিল করা, বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া, যন্ত্রপাতির ট্রেনিং করা, এটা সবসময় চলতে থাকে এবং এটা চলতে আছে এবং আগামী দিনের মধ্যে এটাকে ভালো করে কীরকম আর ইফেক্টিভ করা যাবে এটাকে নিয়ে মধ্যে আমরা প্রস্তুত করি। রাজ্য কীভাবে প্রস্তুতি নিয়েছে? রাজ্য তো সবসময় প্রস্তুতি নিতে আছে, সবসময় করতে আছে, আজকে যেরকম করছে আগামী দিনের মধ্যে করবে। চকমাঘাটের রিপোর্ট আমি বলতে পারবো না, এটাকে আমি মানুষের জনসাধারণের অভিযোগ সবসময় এই মকড্রিল প্রতি বছরই করা হয়, কিন্তু তবু কোনো অ্যাক্সিডেন্ট সময় তাদেরকে পাওয়া যায় না, যন্ত্রপাতি খারাপ থাকে, সেই বিষয়ে দপ্তর কতটুকু অবগত আছে? ডেফিনেটলি যখন এরকম সিচুয়েশন হয়, রাজ্য সরকার, জেলা প্রশাসন, আমাদের যে সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন এটাকে রিভিউ করে এবং তার পরবর্তী সময় এটাকে ইফেক্টিভলি কীরকম করা যায় তার প্রস্তুতি করে এবং তারা পদক্ষেপ মধ্যে নেয়। এখানে বিস্তারিতভাবে বলতে গেলে তো অনেকটা সময় লাগবে, কারণ যে দারিদ্র ডিজাস্টার মোকাবেলার জন্য আমরা যে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীব্যাপী ইনফ্যাক্ট যে কার্যকলাপ চলছে, এরই অঙ্গ হিসাবে প্রতি বছরই আমরা এই দিনটাকে পালন করি এবং প্লেজ নেই সমস্ত মানুষকে করার জন্য। এখন এখানে একটা সাইরেন বাজার পরে বিভিন্ন ধরনের যে রেস্কিউ অপারেশন এটা শুরু হবে। মনে করুন ভূমিকম্পের সময় এটা 4তলা বিল্ডিং, ওই 4তলা বিল্ডিংয়ের উপরে যারা আটকে আছে তাদেরকে কীভাবে নামানো হবে তার জন্য ওনারা একটা ডেমনস্ট্রেশন ব্যবস্থা করেছেন। NDRF ফোর্স আসছে, এটা থেকে করা হবে। আগুন লাগলে কি করা যাবে তার জন্য করা হবে। জলে ডুবে গেলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তা অনেক সব শ্বাস বন্ধ হয়ে যায়, মৃত্যু কিন্তু হচ্ছে না। তখন রিসাসিটেশন যেটাকে বলা হয়, এটা ডাক্তাররা অনেক ভালো জানবেন। তো বুকের মধ্যে প্রেসার দিয়ে এরকম করা, এটা কি আছে আজকে এটার মধ্যে? আলাদা করা আছে। এরকম বিভিন্ন রকম যেগুলি সম্ভব সেক্রেটারিয়েটের মধ্যে এই সবগুলি করা হবে আজকের মধ্যে ডেমনস্ট্রেশন। এটা যেহেতু আপনারা এটা মানে স্টেট লেভেল প্রত্যন্ত গ্রামগুলোতে দেখা গেছে মানে মেশিন নষ্ট, অন্য একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো আপনারা ওটা আসলে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যারা আছেন তারাই ভালো বলতে পারবে, কারণ আমি কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হিসেবে আমি এখানে আসিনি। আমি এসেছি সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে, মানে এই বিল্ডিংটা যেহেতু আমাদের কন্ট্রোলে আছে, ওখানে এত বড় একটা রিস্কি ব্যাপার এবং সমস্ত ভিআইপিরা এখানে থাকেন, তার জন্য আমরা মনে করছি যেখানে একটা স্পেশালি একটা ক্যাম্প বা একটা এইরকম সেন্সিটিভিটি থেকে করা উচিত, তার জন্য আমরা এটা করছি। আমরা এর মধ্যে আর বাকিটা সরোজবাবু আছেন, উনি যদি কিছু বলতে যদি চান উনি বলতে পারেন। রাজ্য কতটুকু প্রস্তুত রয়েছে ডিজাস্টার? হ্যাঁ, বিপদ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ভালোভাবে কভার হয়েছে নিচে, যদি এদিকে এতটি খরচ করলি বুঝছি ব্যাপারটা।
আমার দায়িত্ব ভেরি গুড। ওনার জন্য একটা দেখেন, এই যে এখানে আপনার মধ্যে একজন আসেন, আপনার মধ্যে একজন আসেন, আপনারা আসেন আসেন, এই যে গ্যাপ এটার মধ্যে ভেরি গুড। দেখেন ওনার কি সুন্দরভাবে, ওনার জন্য আপনারা আসুন আসুন স্যার, আসুন আসুন আপনি আসুন তো, আপনি আসুন। কে করবেন? কে করবেন? গ্যাসের ফ্লোটাকে দেখছেন তো কি সুন্দর করছে, গ্যাসের ফ্লোটাকে আটকে দিয়েছে, তার জন্য সে খানা বন্ধ দিয়েছে। এখানে টারবেশন যেটা আমি বললাম যে এটা খানাটা বন্ধ করে দিচ্ছে, চলে আর করতে পারবে। ঠিক আছে, এখানে যখন আমি আসবো অবশ্যই আমি এরকম ভাবে ধরবো, না তো যদি এটা সে ভালোভাবে কভার হবে না। হয়ে গেল তো? ঠিক আছে, একজন করবেন আপনারা, আপনি করবেন। হ্যাঁ দেখ একবারে, হ্যাঁ ভেরি গুড। কেমন হলো? এইটা যে আগে আপনার সেফটি, আগে লাইফ সেফটি, দেন আর্টিকেল, আদার্স আর্টিকেল। ওকে, মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ কিট লেগেছে? আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফ টিম আরেকজন আমার যোগ্যতা অনুযায়ী প্রস্তুত করার কাজে তাদের সব সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির উন্নততার সম্মুখীন হওয়ার জন্য অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন কার্যে আরেকজনকে রেস্কিউ করে নিয়ে আসছে। এখানে নিয়ে যাবে চিকিৎসার জন্য। ইতিমধ্যে হুমকিগুলি সম্বন্ধে সকলকে সচেতন করব। তাদের ইকুইপমেন্ট নিয়ে অ্যাডভান্স ইকুইপমেন্ট নিয়ে এখন রেস্কিউ অপারেশন শুরু করবে। দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ফার্স্ট ফ্লোর থেকে একজনকে রেস্কিউ করছে। লেবার দিয়ে একজনকে নামিয়ে আছে নিচে। আমাদের এনডিআরএফ টিম অলরেডি অপারেশনে এখনই নেতৃত্ব করবে। सुने 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 आप सभी
सभी जनसाधारण को सूचित किया जाता है कि एनडीआरएफ की टीम घटनास्थल पर पहुंच चुकी है। कोई भी स्थानीय एजेंसी अगर बिल्डिंग के अंदर काम कर रही है, अपने काम को रोके व एनडीआरएफ का सहयोग करें। आप सभी को सुरक्षित निकाल लिया जाएगा, घबराएं नहीं और प्रशासन का सहयोग करें। धन्यवाद। আপনারা দেখতে পাবেন। आज के 13 अक्टूबर के ग्लोबाली सारा विश्व इंटरनेशनल डे फॉर डिजास्टर रिस्क रिडक्शन भावे सबाई पालन करे। আমরাই রাজ্যে ত্রিপুরা রাজ্য সরকার ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং প্রত্যেক ডিপার্টমেন্ট স্কুল কলেজ বিভিন্ন পিএসইউ এবং প্রাইভেট ইনস্টিটিউশনস মধ্যে আজকে শপথ বাক্য ডিজাস্টার প্রিপেয়ারনেস শপথ বাক্য সবাই নিতে আছেন এবং তার উদ্দেশ্য হইতেছে মানে সর্বসাধারণ সবাইদেরকে সজাগ করতে বিপর্যয়ের সময়ে কীভাবে কাজ করানো হয়, বিপর্যয়কে নিয়ে কীভাবে প্রস্তুত করানো যায়, এটাকে নিয়ে প্রত্যেক বছর আমরা করি। আজকে সেক্রেটারিয়েটের মধ্যেও সেক্রেটারিয়েটের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সব স্টাফকে নিয়ে শপথ বাক্য গ্রহণ করেছেন। তাছাড়া প্রত্যেক জেলা, প্রত্যেক সাব ডিভিশন, প্রত্যেক স্কুল কলেজ এবং প্রত্যেক ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ মধ্যে সবাইদেরকে মানে বিভিন্ন প্রকার বিপর্যয় প্রস্তুতি কার্যক্রম চলছে। এটা আজকে না, গত এক মাস হইব এটা বিভিন্ন ধরনের কার্যক্রম চলতে আছে এবং আজকে হচ্ছে শেষ। কোনো জায়গাতে এই কাজ মধ্যে আলাদাভাবে করতে আছে, যেরকম কি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সকালে একটা র্যালি প্রস্তুত করেছিল। বিভিন্ন জায়গাতে তারা পথপ্রান্ত নাটক করছে এবং এটাকে বিভিন্ন ধরনের ট্রেনিং করাইতে আছে, বিভিন্ন প্রোগ্রাম করাইতে আছে এবং উদ্দেশ্য হইতে আছে সবাইদেরকে কীরকম সচেতন করাইতে। প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোটোখাটো ঘটনা ডিজাস্টার হলে মানে সরকার প্রস্তুত থাকে না, মেশিন খারাপ থাকে, সেই বিষয়গুলো কীভাবে উঠেছে? প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোটোখাটো ডিজাস্টার হলে সরকার প্রস্তুত থাকে, এক দুটো ঘটনা ঘটেছে, সেগুলোকে আপনারা দেখেন, আমরা রাজ্য সরকার প্রস্তুতিকে নিয়ে সবসময় তৎপর থাকে এবং শুধু একটা ঘটনাকে নিয়ে সবাই রাজ্য সরকারকে করাটা ঠিক হবে না। মানে আমাদের যে ট্রেনিং, মানুষকে মানুষকে নিয়ে ড্রিল করা, বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া, যন্ত্রপাতির ট্রেনিং করা, এটা সবসময় চলতে থাকে এবং এটা চলতে আছে এবং আগামী দিনের মধ্যে এটাকে ভালো করে কীরকম আর ইফেক্টিভ করা যাবে এটাকে নিয়ে মধ্যে আমরা প্রস্তুত করি। রাজ্য কিভাবে প্রস্তুতি নিয়েছে? রাজ্য তো সবসময় প্রস্তুতি নিতে আছে, সবসময় করতে আছে। আজকে যেরকম করছে আগামী দিনের মধ্যে করবে। চকমাঘাটের রিপোর্ট আমি বলতে পারবো না, এটাকে আমি মানুষের জনসাধারণের অভিযোগ সবসময় এই মক ড্রিল প্রতি বছরই করা হয়, কিন্তু তবু কোনো অ্যাক্সিডেন্ট তাদেরকে পাওয়া যায় না, যন্ত্রপাতি খারাপ থাকে। সেই বিষয়ে দপ্তর কতটুকু অবগত আছে? ডেফিনেটলি যখন এরকম সিচুয়েশন হয়, রাজ্য সরকার, জেলা প্রশাসন, আমাদের যে সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন এটাকে রিভিউ করে এবং তার মানে পরবর্তী সময় এটাকে ইফেক্টিভলি কীরকম করা যায় তার প্রস্তুতি করে এবং তারা পদক্ষেপ মধ্যে নেয়। এখানে বিস্তারিতভাবে বলতে গেলে তো অনেকটা সময় লাগবে, কারণ যে দারিদ্র আর ডিজাস্টার মোকাবেলার জন্য আমরা যে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীব্যাপী ইনফ্যাক্ট যে কার্যকলাপ চলছে, এরই অঙ্গ হিসাবে প্রতি বছরই আমরা এই দিনটাকে পালন করি এবং প্লেস নেই সমস্ত মানুষকে করার জন্য। এখন এখানে একটা সাইরেন বাজবে, বাজার পরে বিভিন্ন ধরনের যে রেস্কিউ অপারেশন এটা শুরু হবে। মনে করুন ভূমিকম্পের সময় এটা 4তলা বিল্ডিং, ওই 4তলা বিল্ডিংয়ের উপরে যারা আটকে আছে তাদেরকে কীভাবে নামানো হবে তার জন্য ওনারা একটা ডেমনস্ট্রেশন ব্যবস্থা করেছেন। এনডিআরএফ ফোর্স আসছে, এটা থেকে করা হবে। আগুন লাগলে কি করা যাবে তার জন্য করা হবে। জলে ডুবে গেলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তা অনেক সব শ্বাস বন্ধ হয়ে যায়, মৃত্যু কিন্তু হচ্ছে না। তখন রিসাসিটেশন যেটাকে বলা হয়, এটা ডাক্তাররা অনেক ভালো জানবেন। তো বুকের মধ্যে প্রেসার দিয়ে এরকম করা, এটা কি আছে আজকে এটার মধ্যে? রিসাসিটেশন আলাদা করা আছে। এরকম বিভিন্ন রকম যেগুলি সম্ভব সেক্রেটারিয়েটের মধ্যে এই সবগুলি করা হবে আজকের মধ্যে ডেমনস্ট্রেশন। এটা যেহেতু আপনারা এটা মানে স্টেট লেভেল প্রত্যন্ত গ্রামগুলোতে দেখা গেছে মানে মেশিন নষ্ট, অন্য একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো আপনারা
ওটা আসলে ডাইজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যিনি যারা আছেন তারাই ভালো বলতে পারবে, কারণ আমি কিন্তু ডাইজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হিসেবে আমি এখানে আসিনি, আমি এসেছি সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে। মানে এই বিল্ডিংটা যেহেতু আমাদের কন্ট্রোলে আছে, ওখানে এত বড় একটা রিস্কি ব্যাপার এবং সমস্ত ভিআইপিরা এখানে থাকেন, তার জন্য আমি আমরা মনে করছি যেখানে একটা স্পেশালি একটা ক্যাম্প বা একটা এইরকম সেন্সিটিভিটি এ থেকে করা উচিত, তার জন্য আমরা এটা করছি। আমরা এর মধ্যে আর বাকিটা সরোজবাবু আছেন, উনি যদি কিছু বলতে যদি চান উনি বলতে পারেন। রাজ্য কতটুকু প্রস্তুত রয়েছে ডিজাস্টার? হ্যাঁ, বিপদ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ভালোভাবে কভার হয়েছে নিচে, যদি এদিকে এতটি খরচ করলি আমাদের বাড়ি বাড়ি দেশে আগুন লাগে কিভাবে আমরা আগুন লাগাবেন, কিভাবে আগুন নিয়ন্ত্রণে রাখবেন, এগুলো কিভাবে বুঝছি ব্যাপারটা। আগে দেখবেন এখানে আগুন আর আমার দায়িত্ব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। ওনার জন্য একটা এখানে দেখেন, এই যে এখানে আপনার মধ্যে একজন আসেন, আপনার মধ্যে একজন আসেন, আপনারা আসেন আসেন, এই যে গ্যাপ এটার মধ্যে। ভেরি গুড, দেখেন অনেক কি সুন্দরভাবে ওনার জন্য আপনারাই আসুন আসুন স্যার আসুন আসুন আপনি আসুন দেখছেন তো কি সুন্দর করছে, গ্লেসিয়ার ফ্লোটাকে আটকে দিয়েছে, তার জন্য সে খানা বন্ধ দিয়েছে। এখানে টারবেশন যেটা আমি বললাম যে এটা খানাটা বন্ধ করে দিচ্ছে, ছেলে আর বুঝতে পারবে। ঠিক আছে, এখানে যখন আমি আসবো অবশ্যই আমি এরকম ভাবে ধরবো, না তো যদি এটা আসে ভালোভাবে কভার হবে না। হয়ে গেল তো? ঠিক আছে, একজন করবেন আপনারা, আপনি হ্যাঁ দেখ একবারে হ্যাঁ ভেরি গুড। কেমন হলো এইটা? যে আগে আপনার সেফটি, আগে লাইফ সেফটি, দেন আর্টিকেল, আদার্স আর্টিকেল। ওকে, মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, কিট লেগেছে? আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফ টিম আরেকজন আমার যোগ্যতা অনুযায়ী প্রস্তুত করার কাজে তাদের সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির উন্নততার সম্মুখীন হওয়ার জন্য অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন কার্যে আরেকজনকে রেস্কিউ করে নিয়ে আসছে। এখানে নিয়ে যাবে চিকিৎসার জন্য। ইতিমধ্যে হুমকিগুলি সম্বন্ধে সকলকে সচেতন করব।
রেস্কিউ অপারেশনে তোমাদের ব্রিগেড যাতে রেস্কিউ করার জন্য এনডিআরএফ টিম তাদের ইকুইপমেন্ট নিয়ে অ্যাডভান্স ইকুইপমেন্ট নিয়ে এখন রেস্কিউ অপারেশন শুরু করবে। দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ফার্স্ট ফ্লোর থেকে একজনকে রেস্কিউ করছে, লেভেল দিয়ে একজনকে নামিয়ে আছে নিচে। আমাদের এনডিআরএফ টিম অলরেডি অপারেশনে এখন নেতৃত্ব করবে। सुने 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 आप सभी जनसाधारण को सूचित किया जाता है कि एनडीआरएफ की टीम घटनास्थल पर पहुंच चुकी है। कोई भी स्थानीय एजेंसी अगर बिल्डिंग के अंदर काम कर रही है, अपने काम को रोके व एनडीआरएफ का सहयोग करें। आप सभी को सुरक्षित निकाल लिया जाएगा, घबराएं नहीं और प्रशासन का सहयोग करें। धन्यवाद। আপনারা দেখতে পাবেন आज के 13 अक्टूबर के ग्लोबाली सारा विश्व इंटरनेशनल डे फॉर डिजास्टर रिस्क रिडक्शन भावे सबाई पालन करे। আমরাই রাজ্যে ত্রিপুরা রাজ্য সরকার ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং প্রত্যেক ডিপার্টমেন্ট স্কুল কলেজ বিভিন্ন পিএসইউ এবং প্রাইভেট ইনস্টিটিউশনস মধ্যে আজকে শপথ বাক্য ডিজাস্টার প্রিপেয়ারনেস শপথ বাক্য সবাই নিতে আছেন এবং তার উদ্দেশ্য হইতেছে মানে সর্বসাধারণ সবাইদেরকে সজাগ করতে বিপর্যয় সময়ে কীভাবে কাজ করানো হয়, বিপর্যয়কে নিয়ে কীভাবে প্রস্তুত করানো যায়, এটাকে নিয়ে প্রত্যেক বছর আমরা করি। আজকে সেক্রেটারিয়েটের মধ্যেও সেক্রেটারিয়েটের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সব স্টাফকে নিয়ে শপথ বাক্য গ্রহণ করেছেন। তাছাড়া প্রত্যেক জেলা, প্রত্যেক সাব ডিভিশন, প্রত্যেক স্কুল কলেজ এবং প্রত্যেক ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ মধ্যে সবাইদেরকে মানে বিভিন্ন প্রকার বিপর্যয় প্রস্তুতি কার্যক্রম চলছে। এটা আজকে না, গত এক মাস হইব এটা বিভিন্ন ধরনের কার্যক্রম চলতে আছে এবং আজকে হচ্ছে শেষ। কোনো জায়গাতে এই কাজ মধ্যে আলাদাভাবে করতে আছে, যেরকম কি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সকালে একটা র্যালি প্রস্তুত করেছিল, বিভিন্ন জায়গাতে তারা পথপ্রান্ত নাটক করছে এবং এটাকে বিভিন্ন ধরনের ট্রেনিং করাইতে আছে, বিভিন্ন প্রোগ্রাম করাইতে আছে এবং উদ্দেশ্য হইতে আছে সবাইদেরকে কীরকম সচেতন করাইতে। প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোটোখাটো ঘটনা ডিজাস্টার হলে মানে সরকার প্রস্তুত থাকে না, মেশিন খারাপ থাকে, সেই বিষয়গুলো কীভাবে উঠছে? প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোটোখাটো ডিজাস্টার হলে সরকার প্রস্তুত থাকে, এক দুটো ঘটনা তো দেখে, সেগুলোকে আপনারা দেখেন আমরা রাজ্য সরকার প্রস্তুতিকে নিয়ে সবসময় তৎপর থাকে এবং শুধু একটা ঘটনাকে নিয়ে সবাই রাজ্য সরকারকে করাটা ঠিক হবে না। মানে আমাদের যে ট্রেনিং মানুষকে মানুষকে নিয়ে ড্রিল করা, বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া, যন্ত্রপাতি ট্রেনিং করা, এটা সবসময় চলতে থাকে এবং এটা চলতে আছে এবং আগামী দিনের মধ্যে এটাকে ভালো করে কীরকম আর ইফেক্টিভ করা যাবে এটাকে নিয়ে মধ্যে আমরা প্রস্তুত করি। রাজ্য কিভাবে প্রস্তুতি নিয়েছে? রাজ্য তো সবসময় প্রস্তুতি নিতে আছে, সবসময় করতে আছে, আজকে যেরকম করছে আগামী দিনের মধ্যে করবে। চকমাঘাটের রিপোর্ট আমি বলতে পারবো না, এটাকে আমি মানুষের জনসাধারণের অভিযোগ সবসময় এই মক ড্রিল প্রতি বছরই করা হয়, কিন্তু তবু কোনো অ্যাক্সিডেন্ট সময় তাদেরকে পাওয়া যায় না, যন্ত্রপাতি খারাপ থাকে, সেই বিষয়ে দপ্তর কতটুকু অবগত আছে?
ডেফিনেটলি যখন এরকম সিচুয়েশন হয় রাজ্য সরকার, জেলা প্রশাসন, আমাদের যে সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন এটাকে রিভিউ করে এবং তার মানে পরবর্তী সময় এটাকে ইফেক্টিভলি কীরকম করা যায় তার প্রস্তুতি করে এবং তারা পদক্ষেপ মধ্যে নেয়। এখানে বিস্তারিতভাবে বলতে গেলে তো অনেকটা সময় লাগবে, কারণ যে দারিদ্র ডাইজাস্টার মোকাবেলার জন্য আমরা যে সারা ভারতবর্ষ সারা পৃথিবীব্যাপী ইনফ্যাক্ট যে কার্যকলাপ চলছে এরই অঙ্গ হিসাবে প্রতি বছরই আমরা এই দিনটাকে পালন করি এবং প্লেজ নেই সমস্ত মানুষকে করার জন্য। এখন এখানে একটা সাইরেন বাজবে, বাজার পরে বিভিন্ন ধরনের যে রেস্কিউ অপারেশন এটা শুরু হবে। মনে করুন ভূমিকম্পের সময় এটা 4তলা বিল্ডিং, ওই 4তলা বিল্ডিংয়ের উপরে যারা আটকে আছে তাদেরকে কীভাবে নামানো হবে তার জন্য ওনারা একটা ডেমনস্ট্রেশন ব্যবস্থা করেছেন। এনডিআরএফ ফোর্স আসছে, এটা থেকে করা হবে। আগুন লাগলে কি করা যাবে তার জন্য করা হবে। জলে ডুবে গেলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তা অনেক সব শ্বাস বন্ধ হয়ে যায়, মৃত্যু কিন্তু হচ্ছে না। তখন রিসাসিটেশন যেটাকে বলা হয়, এটা ডাক্তাররা অনেক ভালো জানবেন। তো বুকের মধ্যে প্রেসার দিয়ে এরকম করা, এটা কি আছে আজকে এটার মধ্যে? আলাদা করা আছে। এরকম বিভিন্ন রকম যেগুলি সম্ভব সেক্রেটারিয়েটের মধ্যে এই সবগুলি করা হবে আজকের মধ্যে ডেমনস্ট্রেশন। এটা যেহেতু আপনারা এটা মানে স্টেট লেভেল প্রত্যন্ত গ্রামগুলোতে দেখা গেছে মানে মেশিন নষ্ট, অন্য একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো আপনারা ওটা আসলে ডাইজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যিনি যারা আছেন তারাই ভালো বলতে পারবে, কারণ আমি কিন্তু ডাইজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হিসেবে আমি এখানে আসিনি। আমি এসেছি সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে, মানে এই বিল্ডিংটা যেহেতু আমাদের কন্ট্রোলে আছে ওখানে এত বড় একটা রিস্কি ব্যাপার এবং সমস্ত ভিআইপির এখানে থাকেন, তার জন্য আমি আমরা মনে করছি যেখানে একটা স্পেশালি একটা ক্যাম্প বা একটা এইরকম সেন্সিটিভিটি এ থেকে করা উচিত, তার জন্য আমরা এটা করছি। আমরা এর মধ্যে আর বাকিটা সরোজবাবু আছেন, উনি যদি কিছু বলতে যদি চান উনি বলতে পারেন। রাজ্য কতটুকু প্রস্তুত রয়েছে ডিজাস্টার? হ্যাঁ, বিপদ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ভালোভাবে কভার হয়েছে নিচে, যদি এদিকে এতটি খরচ করলি আমাদের বাড়ি বাড়ি দেশের আনন্দ কিভাবে আমরা আগুন নেভাবেন, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনবেন, এগুলো কিভাবে বুঝেছি ব্যাপারটা। আগে দেখবেন এখানে আগুন আর আমার দায়িত্ব হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। ওনার জন্য একটা দেখেন, এই যে এখানে আপনার মধ্যে একজন আসেন, আপনার মধ্যে একজন আসেন, আপনারা আসেন আসেন, এই যে গ্যাপ এটার মধ্যে। ভেরি গুড। দেখেন ওনা কি সুন্দরভাবে ওনার জন্য আপনারা আসুন আসুন স্যার আসুন আসুন আপনার আসুন তো আপনি আসুন। গ্যাসের ফ্লোটাকে দেখছেন তো কি সুন্দর করছে, গ্যাসের ফ্লোটাকে আটকে দিয়েছে, তার জন্য সে খানা বন্ধ দিয়েছে। এখানে টারবেশন যেটা আমি বললাম যে এটা খানাটা বন্ধ করে দিচ্ছে, তাহলে আর বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে যখন আমি আসবো অবশ্যই আমি এরকম ভাবে ধরবো, না তো যদি এটা আসে ভালোভাবে কভার হবে না। হয়ে গেল তো? ঠিক আছে, একজন করবেন আপনারা, আপনি হ্যাঁ দেন একবারে। হ্যাঁ ভেরি গুড। কেমন হলো? এইটা যে আগে আপনার সেফটি, আগে লাইফ সেফটি, দেন আর্টিকেল, আদার্স আর্টিকেল। ওকে, মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ কিট লেগেছে? আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফ টিম আরেকজন আমার যোগ্যতা অনুযায়ী প্রস্তুত করার কাজে তাদের সব সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির উন্নততার সম্মুখীন
হওয়ার জন্য অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন কার্যে আরেকজনকে রেস্কিউ করে নিয়ে আসছে। এখানে নিয়ে যাবে চিকিৎসার জন্য। ইতিমধ্যে হুমকিগুলি সম্বন্ধে সকলকে সচেতন করব। শুরু করবে। দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ফার্স্ট ফ্লোর থেকে একজনকে রেস্কিউ করছে। লেবার দিয়ে একজনকে নামিয়ে আছে নিচে। আমাদের এনডিআরএফ টিম অলরেডি অপারেশনে এখন নিয়োজিত করবে। सुने 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 आप सभी जनसाधारण को सूचित किया जाता है कि एनडीआरएफ की टीम घटना स्थल पर पहुंच चुकी है। कोई भी स्थानीय एजेंसी अगर बिल्डिंग के अंदर काम कर रही है, अपने काम को रोकें व एनडीआरएफ का सहयोग करें। आप सभी को सुरक्षित निकाल लिया जाएगा, घबराएं नहीं और प्रशासन का सहयोग करें। धन्यवाद। আপনারা দেখতে পাবেন। আজকে 13ই অক্টোবরকে গ্লোবালি সারা বিশ্বে ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ভাবে সবাই পালন করে। আমরাই ত্রিপুরা রাজ্য সরকার, ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং প্রত্যেক ডিপার্টমেন্ট, স্কুল, কলেজ, বিভিন্ন পিএসইউ এবং প্রাইভেট ইনস্টিটিউশনস মধ্যে আজকে শপথ বাক্য, ডিজাস্টার প্রিপেয়ারনেস শপথ বাক্য সবাই নিতে আছেন এবং তার উদ্দেশ্য হইতেছে মানে সর্বসাধারণ সবাইদেরকে সজাগ করতে বিপর্যয়ের সময়ে কীভাবে কাজ করানো হয়, বিপর্যয়কে নিয়ে কীভাবে প্রস্তুত করানো যায়, এটাকে নিয়ে প্রত্যেক বছর আমরা করি। আজকে সেক্রেটারিয়েটের মধ্যেও সেক্রেটারিয়েটের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সব স্টাফকে নিয়ে শপথ বাক্য গ্রহণ করেছেন। তাছাড়া প্রত্যেক জেলা, প্রত্যেক সাব ডিভিশন, প্রত্যেক স্কুল, কলেজ এবং প্রত্যেক ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ মধ্যে সবাইদেরকে মানে বিভিন্ন প্রকার বিপর্যয় প্রস্তুতি কার্যক্রম চলছে। এটা আজকে না, গত 1 মাস হইব এটা বিভিন্ন ধরনের কার্যক্রম চলতে আছে এবং আজকে হচ্ছে শেষ। কোনো জায়গাতে এই কাজ মধ্যে আলাদাভাবে করতে আছে, যেরকম কি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সকালে একটা র্যালি প্রস্তুত করেছিল। বিভিন্ন জায়গাতে তারা পথপ্রান্ত নাটক করছে
এবং এটাকে বিভিন্ন ধরনের ট্রেনিং করাইতে আছে, বিভিন্ন প্রোগ্রাম করাইতে আছে এবং উদ্দেশ্য হইতে আছে সবাইদেরকে কীরকম সচেতন করাইতে। প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোটোখাটো ঘটনা ডিজাস্টার হলে মানে সরকার প্রস্তুত থাকে না, মেশিন খারাপ থাকে, সেই বিষয়গুলো কি কীভাবে দেখছেন? প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোটোখাটো ডিজাস্টার হলে সরকার প্রস্তুত থাকে, এক দুটো ঘটনা ঘটে সেগুলোকে আপনার কি দেখেন, আমরা রাজ্য সরকার প্রস্তুতিকে নিয়ে সবসময় তৎপর থাকে এবং শুধু একটা ঘটনাকে নিয়ে সবাই রাজ্য সরকারকে করাটা ঠিক হবে না। মানে আমাদের যে ট্রেনিং, মানুষকে মানুষকে নিয়ে ড্রিল করা, বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া, যন্ত্রপাতি ট্রেনিং করা, এটা সবসময় চলতে থাকে এবং এটা চলতে আসে এবং আগামী দিনের মধ্যে এটাকে ভালো করে কীরকম আর ইফেক্টিভ করা যাবে এটাকে নিয়ে মধ্যে আমরা প্রস্তুতি করেছি। রাজ্য কিভাবে প্রস্তুতি নিয়েছে? রাজ্য তো সবসময় প্রস্তুতি নিতে আছে, সবসময় করতে আছে, আজকে যেরকম করছে আগামী দিনের মধ্যে করবে। চাকমাঘাটের রিপোর্ট আমি বলতে পারবো না, এটাকে আমি মানুষের জনসাধারণের অভিযোগ সবসময় এই মক ড্রিল প্রতি বছরই করা হয়, কিন্তু তবু কোনো অ্যাক্সিডেন্ট তাদেরকে পাওয়া যায় না, যন্ত্রপাতি খারাপ থাকে, সেই বিষয়ে দপ্তর কতটুকু অবগত আছে? ডেফিনেটলি যখন এরকম সিচুয়েশন হয়, রাজ্য সরকার, জেলা প্রশাসন, আমাদের যে সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন এটাকে রিভিউ করে এবং তার পরবর্তী সময় এটাকে ইফেক্টিভলি কীরকম করা যায় তার প্রস্তুতি করে এবং তারা পদক্ষেপ মধ্যে নেয়। এখানে বিস্তারিতভাবে বললে বলতে গেলে তো অনেকটা সময় লাগবে, কারণ যে দারিদ্র আর ডিজাস্টার মোকাবেলার জন্য আমরা যে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীব্যাপী ইনফ্যাক্ট যে কার্যকলাপ চলছে, এরই অঙ্গ হিসাবে প্রতি বছরই আমরা এই দিনটাকে পালন করি এবং প্লেস নেই সমস্ত মানুষকে করার জন্য। এখন এখানে একটা সাইরেন বাজবে, বাজার পরে বিভিন্ন ধরনের যে রেস্কিউ অপারেশন এটা শুরু হবে। মনে করুন ভূমিকম্পর সময় এটা 4তলা বিল্ডিং, ওই 4তলা বিল্ডিংয়ের উপরে যারা আটকে আছে তাদেরকে কীভাবে নামানো হবে তার জন্য ওনারা একটা ডেমনস্ট্রেশন ব্যবস্থা করেছেন। এনডিআরএফ ফোর্স আসছে, এটা থেকে করা হবে। আগুন লাগলে কি করা যাবে তার জন্য করা হবে। জলে ডুবে গেলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তা অনেক সব শ্বাস বন্ধ হয়ে যায়, মৃত্যু কিন্তু হচ্ছে না। তখন রিসাসিটেশন যেটাকে বলা হয়, এটা ডাক্তাররা অনেক ভালো জানবেন। তো বুকের মধ্যে প্রেশার দিয়ে এরকম করা, এটা কি আছে আজকে এটার মধ্যে? রিসাসিটেশন আলাদা করা আছে। এরকম বিভিন্ন রকম যেগুলি সম্ভব সেক্রেটারিয়েটের মধ্যে এই সবগুলি করা হবে আজকের মধ্যে ডেমনস্ট্রেশন। এটা যেহেতু আপনারা এটা মানে স্টেট লেভেল প্রত্যন্ত গ্রামগুলোতে দেখা গেছে মানে মেশিন নষ্ট, অন্য একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো আপনারা ওটা আসলে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যিনি যারা আছেন তারাই ভালো বলতে পারবে। আমি কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হিসেবে আমি এখানে আসিনি, আমি এসেছি সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে। মানে এই বিল্ডিংটা যেহেতু আমাদের কন্ট্রোলে আছে, ওখানে এত বড় একটা রিস্কি ব্যাপার এবং সমস্ত ভিআইপির এখানে থাকেন, তার জন্য আমরা মনে করছি যেখানে একটা স্পেশালি একটা ক্যাম্প বা একটা এইরকম সেন্সিটিভিটি এ থেকে করা উচিত, তার জন্য আমরা এটা করছি। আমরা এর মধ্যে আর বাকিটা সরোজবাবু আছেন, উনি যদি কিছু বলতে যদি চান উনি বলতে পারেন। রাজ্য কতটুকু প্রস্তুত রয়েছে ডিজাস্টার? হ্যাঁ, বিপদ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ভালোভাবে কভার হয়েছে নিচে, যদি এদিকে এতটি খরচ করলি আমাদের পারিবারিক দেশের আনন্দ কিভাবে আমরা আগুন লাগাবে, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনবে, একটু বলুন কিভাবে। বুঝছি ব্যাপারটা। আগে থেকে সেখানে আগুন আমার দায়িত্ব হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। ওনার জন্য একটা এখানে দেখেন, এই যে এখানে আপনার মধ্যে একজন আসেন, আপনার মধ্যে একজন আসেন, আপনারা আসেন আসেন, এই যে গ্যাপ এটার মধ্যে। ভেরি গুড। দেখেন ওনা কি সুন্দরভাবে, ওনার জন্য আপনারা আসুন আসুন স্যার, আসুন আসুন আপনি আসুন তো, আপনি আসুন। কে করবেন? কে করবেন? গ্যাসের ফ্লোটাকে দেখছেন তো কি সুন্দর করছে, গ্যাসের ফ্লোটাকে আটকে দিয়েছে, তার জন্য সে খানা বন্ধ দিয়েছে। এখানে টারবেশন যেটা আমি বললাম যে এটা খানাটা বন্ধ করে দিচ্ছে, ছেলে আর বুঝতে পারবে। ঠিক আছে,
এখানে যখন আমি আসবো অবশ্যই আমি এরকম ভাবে ধরবো, না তো যদি এটা সে ভালোভাবে কভার হবে না। হয়ে গেল তো? ঠিক আছে, একজন করবেন আপনারা? আপনি করবেন। হ্যাঁ দেখ একবারে। হ্যাঁ ভেরি গুড। কেমন হলো? এইটা যে আগে আপনার সেফটি, আগে লাইফ সেফটি, দেন আর্টিকেল, আদার্স আর্টিকেল। ওকে মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ কিট লাগিয়েছে? আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফ টিম আরেকজন আমার যোগ্যতা অনুযায়ী প্রস্তুত করার কাজে তাদের সব সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির উন্নততার সম্মুখীন হওয়ার জন্য অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন কার্যে আরেকজনকে রেস্কিউ করে নিয়ে আসছে। এখানে নিয়ে যাবে চিকিৎসার জন্য। ইতিমধ্যে হুমকিগুলি সম্বন্ধে সকলকে সচেতন করব। রেস্কিউ করার জন্য এনডিআরএফ টিম তাদের ইকুইপমেন্ট নিয়ে অ্যাডভান্স ইকুইপমেন্ট নিয়ে এখন রেস্কিউ অপারেশন শুরু করবে। দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ফার্স্ট ফ্লোর থেকে একজনকে রেস্কিউ করছে। লেবার দিয়ে একজনকে নামিয়ে আছে নিচে। আমাদের এনডিআরএফ টিম অলরেডি অপারেশনে এখন নিযুক্ত করবে। सुने 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 आप सभी जनसाधारण को सूचित किया जाता है कि एनडीआरएफ की टीम घटनास्थल पर पहुंच चुकी है। कोई भी स्थानीय एजेंसी अगर बिल्डिंग के अंदर काम कर रही है, अपने काम को रोके व एनडीआरएफ का सहयोग करें। आप सभी को सुरक्षित निकाल लिया जाएगा, घबराएं नहीं और प्रशासन का सहयोग करें। धन्यवाद। আপনারা দেখতে পাবেন। আজকে 13ই অক্টোবরকে
গ্লোবালি সারা বিশ্বে ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ভাবে সবাই পালন করে। আমরাই ত্রিপুরা রাজ্য সরকার, ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং প্রত্যেক ডিপার্টমেন্ট, স্কুল, কলেজ, বিভিন্ন পিএসইউ এবং প্রাইভেট ইনস্টিটিউশনস মধ্যে আজকে শপথ বাক্য, ডিজাস্টার প্রিপেয়ারনেস শপথ বাক্য সবাই নিতে আছেন এবং তার উদ্দেশ্য হইতেছে মানে সর্বসাধারণ সবাইদেরকে সজাগ করতে বিপর্যয়ের সময়ে কীভাবে কাজ করানো হয়, বিপর্যয়কে নিয়ে কীভাবে প্রস্তুত করানো যায়, এটাকে নিয়ে প্রত্যেক বছর আমরা করি। আজকে সেক্রেটারিয়েটের মধ্যেও সেক্রেটারিয়েটের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সব স্টাফকে নিয়ে শপথ বাক্য গ্রহণ করেছেন। তাছাড়া প্রত্যেক জেলা, প্রত্যেক সাব ডিভিশন, প্রত্যেক স্কুল, কলেজ এবং প্রত্যেক ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ মধ্যে সবাইদেরকে মানে বিভিন্ন প্রকার বিপর্যয় প্রস্তুতি কার্যক্রম চলছে। এটা আজকে না, গত 1 মাস হইব এটা বিভিন্ন ধরনের কার্যক্রম চলতে আছে এবং আজকে হচ্ছে শেষ। কোনো জায়গাতে এই কাজ মধ্যে আলাদাভাবে করতে আছে, যেরকম কি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সকালে একটা র্যালি প্রস্তুত করেছিল, বিভিন্ন জায়গাতে তারা পথপ্রান্ত নাটক করছে এবং এটাকে বিভিন্ন ধরনের ট্রেনিং করাইতে আছে, বিভিন্ন প্রোগ্রাম করাইতে আছে এবং উদ্দেশ্য হইতে আছে সবাইদেরকে কীরকম সচেতন করাইতে। প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোটখাটো ঘটনা, ডিজাস্টার হলে মানে সরকার প্রস্তুত থাকে না, মেশিন খারাপ থাকে, সেই বিষয়গুলো কীভাবে উঠছে? প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে ছোটখাটো ডিজাস্টার হলে সরকার প্রস্তুত থাকে না, 1-2টা ঘটনা ঘটেছে, সেগুলোকে আপনারা দেখেন, আমরা রাজ্য সরকার প্রস্তুতিকে নিয়ে সবসময় তৎপর থাকে এবং শুধু একটা ঘটনাকে নিয়ে সবাই রাজ্য সরকারকে করাটা ঠিক হবে না। মানে আমাদের যে ট্রেনিং, মানুষকে মানুষকে নিয়ে ড্রিল করা, বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া, যন্ত্রপাতি ট্রেনিং করা, এটা সবসময় চলতে থাকে এবং এটা চলতে আছে এবং আগামী দিনের মধ্যে এটাকে ভালো করে কীরকম আর ইফেক্টিভ করা যাবে এটাকে নিয়ে মধ্যে আমরা প্রস্তুত করি। রাজ্য তো সবসময় প্রস্তুতি নিতে আছে, সবসময় করতে আছে, আজকে যেরকম করছে আগামী দিনের মধ্যে করবে। চাকমাঘাটের রিপোর্ট আমি বলতে পারবো না, এটাকে আমি মানুষের জনসাধারণের অভিযোগ সবসময় এই মক ড্রিল প্রতি বছরই করা হয়, কিন্তু তবু কোনো অ্যাক্সিডেন্ট সময় তাদেরকে পাওয়া যায় না, যন্ত্রপাতি খারাপ থাকে, সেই বিষয়ে দপ্তর কতটুকু অবগত আছে? ডেফিনেটলি যখন এরকম সিচুয়েশন হয়, রাজ্য সরকার, জেলা প্রশাসন, আমাদের যে সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন এটাকে রিভিউ করে এবং তার মানে পরবর্তী সময় এটাকে ইফেক্টিভলি কীরকম করা যায় তার প্রস্তুতি করে এবং তারা পদক্ষেপ মধ্যে নেয়। এখানে বিস্তারিতভাবে বললে বলতে গেলে তো অনেকটা সময় লাগবে, কারণ যে দারিদ্র আর ডিজাস্টার মোকাবেলার জন্য আমরা যে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীব্যাপী ইনফ্যাক্ট যে কার্যকলাপ চলছে, এরই অঙ্গ হিসাবে প্রতি বছরই আমরা এই দিনটাকে পালন করি এবং প্লেস নেই সমস্ত মানুষকে করার জন্য। এখন এখানে একটা সাইরেন বাজবে, বাজার পরে বিভিন্ন ধরনের যে রেস্কিউ অপারেশন এটা শুরু হবে। মনে করুন ভূমিকম্পের সময় এটা 4তলা বিল্ডিং, ওই 4তলা বিল্ডিংয়ের উপরে যারা আটকে আছে তাদেরকে কীভাবে নামানো হবে তার জন্য ওনারা একটা ডেমনস্ট্রেশন ব্যবস্থা করেছেন। এনডিআরএফ ফোর্স আসছে, এটা থেকে করা হবে। আগুন লাগলে কি করা যাবে তার জন্য করা হবে। জলে ডুবে গেলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তা অনেক সব শ্বাস বন্ধ হয়ে যায়, মৃত্যু কিন্তু হচ্ছে না। তো রিসাসিটেশন যেটাকে বলা হয়, এটা ডাক্তাররা অনেক ভালো জানবেন। তো বুকের মধ্যে প্রেশার দিয়ে এরকম করা, এটা কি আছে আজকে এটার মধ্যে? আলাদা করা আছে। এরকম বিভিন্ন রকম যেগুলি সম্ভব সেক্রেটারিয়েটের মধ্যে এই সবগুলি করা হবে আজকের মধ্যে ডেমনস্ট্রেশন। এটা যেহেতু আপনারা এরা মানে স্টেট লেভেল প্রত্যন্ত গ্রামগুলোতে দেখা গেছে মানে মেশিন নষ্ট, অন্য একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো আপনারা ওটা আসলে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যিনি যারা আছেন তারাই ভালো বলতে পারবে। কারণ আমি কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হিসেবে আমি এখানে আসিনি, আমি এসেছি সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে। মানে এই বিল্ডিংটা যেহেতু আমাদের কন্ট্রোলে আছে, ওখানে এত বড় একটা রিস্কি ব্যাপার এবং সমস্ত ভিআইপির এখানে থাকেন, তার জন্য আমি আমরা মনে করছি যেখানে একটা স্পেশালি একটা ক্যাম্প বা একটা এইরকম সেন্সিটিভিটি এ থেকে করা উচিত, তার জন্য আমরা এটা করছি। আমরা এর মধ্যে আর বাকিটা সরোজবাবু আছেন, উনি যদি কিছু বলতে যদি চান উনি বলতে পারেন। রাজ্য কতটুকু প্রস্তুত রয়েছে ডিজাস্টার? হ্যাঁ, বিপদ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, ভালোভাবে কভার হয়েছে নিচে, যদি এদিকে
এতটি খরচ করলি আমাদের বাড়ি বাড়ি দেশের আনন্দ কিভাবে আমরা আগুন লাগাবেন, কিভাবে আগুন নিয়ন্ত্রণে রাখবেন, এইগুলো কিভাবে বুঝেছি ব্যাপারটা। আগে দেখবেন সেখানে আগুন আর আমার দায়িত্ব হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। ওনার জন্য একটা দেখেন, এই যে এখানে আপনার মধ্যে একজন আসেন, আপনার মধ্যে একজন আসেন, আপনারা আসেন আসেন, এই যে গ্যাপ এটার মধ্যে ভেরি গুড। দেখেন ওনা কি সুন্দরভাবে, ওনার জন্য আপনারা আসুন আসুন স্যার, আসুন আসুন আপনার আসুন স্যার, আসুন। কে করবেন? আসুন, কে করবেন? গ্যাসের ফ্লোটাকে দেখছেন তো কি সুন্দর করছে, গ্যাসের ফ্লোটাকে আটকে দিয়েছে, তার জন্য সে খানা বন্ধ দিয়েছে। এখানে টারবেশন যেটা আমি বললাম যে এটা খানাটা বন্ধ করে দিচ্ছে, ছেলে আর বুঝতে পারবে। ঠিক আছে, এখানে যখন আমি আসবো অবশ্যই আমি এরকম ভাবে ধরবো না, তো যদি এটা সে ভালোভাবে কভার হবে। হয়ে গেল তো? ঠিক আছে, একজন করবেন আপনারা, আপনি হ্যাঁ একবারে হ্যাঁ ভেরি গুড। কেমন হলো? এইটা যে আগে আপনার সেফটি, আগে লাইফ সেফটি, দেন আর্টিকেল, আদার্স আর্টিকেল। ওকে, মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ ঠিক লেগেছে। আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফ টিম আরেকজন আমার যোগ্যতা অনুযায়ী প্রস্তুত করার কাজে তাদের সব সহযোগিতা করার জন্য আমি প্রকৃতির উন্নততার সম্মুখীন হওয়ার জন্য অনাবশ্যক জীবনহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন কার্যে আরেকজনকে রেস্ট্রি করে নিয়ে আসছে। এখানে নিয়ে যাবে চিকিৎসার জন্য। ইতিমধ্যে হুমকিগুলি সম্বন্ধে সকলকে সচেতন করব। তাদের ইকুইপমেন্ট নিয়ে, অ্যাডভান্স ইকুইপমেন্ট নিয়ে এখন রেস্কিউ অপারেশন শুরু করবে। দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ফার্স্ট ফ্লোর থেকে একজনকে রেস্কিউ করছে। লেখা দিয়ে একজনকে নামিয়ে আছে নিচে। আমাদের এনডিআরএফ টিম অলরেডি অপারেশনে এখনই নিয়োজিত করবে।
सुने 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 आप सभी जनसाधारण को सूचित किया जाता है कि एनडीआरएफ की टीम घटनास्थल पर पहुंच चुकी है। कोई भी स्थानीय एजेंसी अगर बिल्डिंग के अंदर काम कर रही है, अपने काम को रोके व एनडीआरएफ का सहयोग करें। आप सभी को सुरक्षित निकाल लिया जाएगा, घबराएं नहीं और प्रशासन का सहयोग करें। धन्यवाद। আপনারা দেখতে পাবেন। आज के 13 अक्टूबर के ग्लोबाली सारा विश्व इंटरनेशनल डे फॉर डिजास्टर रिस्क रिडक्शन भावे सबाई पालन करे। আমরাই রাজ্যে ত্রিপুরা রাজ্য সরকার ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং প্রত্যেক ডিপার্টমেন্ট স্কুল কলেজ বিভিন্ন পিএসইউ এবং প্রাইভেট ইনস্টিটিউশনস মধ্যে আজকে শপথ বাক্য ডিজাস্টার প্রিপেয়ারনেস শপথ বাক্য সবাই নিতে আছেন এবং তার উদ্দেশ্য হইতেছে মানে সর্বসাধারণ সবাইদেরকে সজাগ করতে বিপর্যয়ের সময়ে কীভাবে কাজ করানো হয়, বিপর্যয়কে নিয়ে কীভাবে প্রস্তুত করানো যায়, এটাকে নিয়ে প্রত্যেক বছর আমরা করি। আজকে সেক্রেটারিয়েটের মধ্যেও সেক্রেটারিয়েটের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সব স্টাফকে নিয়ে শপথ বাক্য গ্রহণ করেছেন। তাছাড়া প্রত্যেক জেলা, প্রত্যেক সাব ডিভিশন, প্রত্যেক স্কুল কলেজ এবং প্রত্যেক ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ মধ্যে সবাইদেরকে মানে বিভিন্ন প্রকার বিপর্যয় প্রস্তুতি কার্যক্রম চলছে। এটা আজকে না, গত এক মাস হইব এটা বিভিন্ন ধরনের কার্যক্রম চলতে আছে এবং আজকে হচ্ছে শেষ। কোনো জায়গাতে এই কাজ মধ্যে মধ্যে আলাদাভাবে করতে আছে, যেরকম কি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সকালে একটা র্যালি প্রস্তুত করেছিল, বিভিন্ন জায়গাতে তারা পথপ্রান্ত নাটক করছে এবং এটাকে To all the members, अगर मैं सबका नाम लूंगा तो बहुत लंबा हो जाएगा। Ministers, President, Chairman, EMs, MLAs, MDCs, TWF President, warriors of Tipramotha, YTF President, TISF, and to all my warriors. आज अनिमेश आपने बोला था कि महाराज शांति से बात करेगा, तो मैं पहले बार कुछ पॉइंट्स लिख के आया, वरना हमेशा बिना लिख के मैं अपना स्पीच देता हूं। लेकिन मुझे लगा कि आज थोड़ा सा पॉइंट लिख के आऊं, क्योंकि इंपॉर्टेंट है कि आपको जो मैं बोलना चाहता हूं वो कोई पॉइंट मिस ना हो। आपको मुझे 15 से 20 मिनट देना पड़ेगा, लेकिन प्लीज जब बुबागरा ऊपर में भी जब मैं बात करूंगा इंपॉर्टेंट पॉइंट्स है, आप लोग थोड़ा सा सोचिए, क्योंकि आज न्यू में भी जब मैं बात करूंगा इंपॉर्टेंट पॉइंट्स है, आप लोग थोड़ा सा सोचिए, क्योंकि आज न्यू मेंबर्स हैव जॉइंड टिप्रामोथा, आज ज्वाइनिंग प्रोग्राम है, आप लोग थोड़ा सा सोचिए, क्योंकि आज न्यू मेंबर्स हैव जॉइंड टिप्रामोथा, आज ज्वाइनिंग प्रोग्राम है, बहुत लोग ज्वाइन कर रहे हैं, लेकिन क्यों ज्वाइन कर रहे हैं आज, क्या उद्देश्य है ज्वाइन करने के लिए? क्या आप टिप्रामोथा
पावर एंजॉय करने के लिए ज्वाइन कर रहे हैं, आप तीपरा मथा इसके लिए ज्वाइन कर रहे हैं क्योंकि सीपीएम, कांग्रेस या बीजेपी में आपको ईएम, एमडीसी बनने का चांस नहीं मिल रहा है। आप क्यों तीपरा मथा ज्वाइन करेंगे? तीपरा मथा एक मूवमेंट है, पार्टी कम, मूवमेंट ज्यादा है। पार्टी करना होता तो मैं कांग्रेस कभी छोड़ता नहीं, नेशनल पार्टी था, मैं प्रेसिडेंट भी था, सब फैसिलिटी था। किया कि नेशनल पार्टी में तीपरा साहब के लिए बात करने के लिए जगह नहीं मिलता। देखो, नेशनल पार्टी मेरे पिताजी ने भी किया, मैंने भी किया, मां ने भी किया। बहुत प्लस पॉइंट्स है नेशनल पार्टी में जाने के लिए। आप रशिया में क्या हो रहा है बात कर सकता है, आप मंदिर के बारे में बात कर सकता है, आप जीएसटी के लिए बात कर सकता है, आप सब के लिए बात कर सकता है। लेकिन नेशनल पार्टी में तीपरासा का अधिकार के लिए बात नहीं कर सकता। तो अगर आप राजनीति में आया है पैसा कमाने के लिए या बीजेपी में आपको ईएम, एमडीसी बनने का चांस नहीं मिल रहा है, आप क्यों तीपरा मथा ज्वाइन करेंगे? तीपरा मथा एक मूवमेंट है, पार्टी कम, मूवमेंट ज्यादा है। पार्टी करना होता तो मैं कांग्रेस कभी छोड़ता नहीं, नेशनल पार्टी था, मैं प्रेसिडेंट भी था, सब फैसिलिटी था। लेकिन मैंने नोटिस किया कि नेशनल पार्टी में तीपरा साहब के लिए बात करने के लिए जगह नहीं मिलता। देखो, नेशनल पार्टी मेरे पिताजी ने भी किया, मैंने भी किया, मां ने भी किया। बहुत प्लस पॉइंट्स है नेशनल पार्टी में जाने के लिए। आप रशिया में क्या हो रहा है बात कर सकता है, आप मंदिर के बारे में बात कर सकता है, आप जीएसटी के लिए बात कर सकता है, आप सब के लिए बात कर सकता है। लेकिन नेशनल पार्टी में तीपरासा का अधिकार के लिए बात नहीं कर सकता। तो अगर आप राजनीति में आया है पैसा कमाने के लिए तो या फिर नाम बड़ा ईएम, एमडीसी बनने का चांस नहीं मिल रहा है, आप क्यों तीपरा मथा ज्वाइन करेंगे? तीपरा मथा एक मूवमेंट है, पार्टी कम, मूवमेंट ज्यादा है। पार्टी करना होता तो मैं कांग्रेस कभी छोड़ता नहीं, नेशनल पार्टी था, मैं प्रेसिडेंट भी था, सब फैसिलिटी था। लेकिन मैंने नोटिस किया कि नेशनल पार्टी में तीपरा साहब के लिए बात करने के लिए जगह नहीं मिलता। देखो, नेशनल पार्टी मेरे पिताजी ने भी किया, मैंने भी किया, मां ने भी किया। बहुत प्लस पॉइंट्स है नेशनल पार्टी में जाने के लिए। आप रशिया में क्या हो रहा है बात कर सकता है, आप मंदिर के बारे में बात कर सकता है, आप जीएसटी के लिए बात कर सकता है, आप सब के लिए बात कर सकता है। लेकिन नेशनल पार्टी में
तिपरासा का अधिकार के लिए बात नहीं कर सकते। तो अगर आप राजनीति में आया है पैसा कमाने के लिए, तो या फिर नाम बड़ा करने के लिए, तो नेशनल पार्टी सबसे आप क्यों तिपरा मोथा ज्वाइन करेंगे? तिपरा मोथा एक मूवमेंट है, पार्टी कम मूवमेंट ज्यादा है। पार्टी करना होता तो मैं कांग्रेस कभी छोड़ता नहीं, नेशनल पार्टी था, मैं प्रेसिडेंट भी था, सब फैसिलिटी था, लेकिन मैंने नोटिस किया कि नेशनल पार्टी में तिपरासा के लिए बात करने के लिए जगह नहीं मिलता। देखो, नेशनल पार्टी मेरे पिताजी ने भी किया, मैंने भी किया, मां ने भी किया। बहुत प्लस पॉइंट्स है नेशनल पार्टी में जाने के लिए। अब रशिया में क्या हो रहा है बात कर सकता है, अब मंदिर के बारे में बात कर सकता है, अब जीएसटी के लिए बात कर सकता है, अब सब के लिए बात कर सकता है, लेकिन नेशनल पार्टी में तिपरासा का अधिकार के लिए बात नहीं कर सकता। तो अगर आप राजनीति में आया है पैसा कमाने के लिए, तो या फिर नाम बड़ा करने के लिए, तो नेशनल पार्टी सबसे आसान रास्ता है। लेकिन अगर आप राजनीति में आया है कि आपका बच्चा, एक मूवमेंट है, पार्टी कम मूवमेंट ज्यादा है। पार्टी करना होता तो मैं कांग्रेस कभी छोड़ता नहीं, नेशनल पार्टी था, मैं प्रेसिडेंट भी था, सब फैसिलिटी था, लेकिन मैंने नोटिस किया कि नेशनल पार्टी में तिपरासा के लिए बात करने के लिए जगह नहीं मिलता, तो उसका
তার উপর নির্ভর করে আমাদের আজকের এই প্রচেষ্টাটা। তো আমরা আজকে সবাই মিলে একটা শপথ গ্রহণ করতে যাচ্ছি। আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এই বছর শপথ গ্রহণ করছি যে কোনো ধরনের দুর্যোগের বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসের। আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2025। তো এবছরের থিম হলো গিয়ে ফান্ড রেজিলেন্স নট ডিজাস্টার। এটার উপর লক্ষ্য রেখে আমরা সোনামুড়া সাব ডিভিশনের আজকে সোনামুড়া অফিসের সামনে সমস্ত অফিসিয়াল এবং জনসাধারণকে নিয়ে আমরা এই শপথ বাক্যটা পাঠ করেছি। এছাড়া আমাদের কাছে ইনফরমেশান হলো গিয়ে সমস্ত অফিসগুলি সোনামুড়া সাব ডিভিশনের এই 11টার সময় শপথ বাক্য পাঠ চলছে এবং আমাদের কাছে ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট চলে আসবে। তো আজকে যে ডিজাস্টার রিস্ক রিডাকশন আমাদের করতে লাগবে সেগুলোর উপরও আমাদের একটা ছোট্ট ব্রিফও আমরা দিয়েছি। আর এমনি আমাদের ডিএম অফিস থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশান এসেছে, সেই ইনস্ট্রাকশানের উপর আমার লক্ষ্য রেখে আমরা সোনামুড়া টাউন হলে একটা সমস্ত ভলেন্টিয়ারদের নিয়ে একটা কর্মসূচি, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পাশাপাশি আমাদের ট্রেনিং প্রোগ্রাম এবং আমাদের একটা র্যালি করার প্ল্যান আছে। সেটা আমরা 1-2 দিনের মধ্যেই করে নেব। তার উপর নির্ভর করে আমাদের আজকের এই প্রচেষ্টাটা। তো আমরা আজকে সবাই মিলে একটা শপথ গ্রহণ করতে যাচ্ছি। আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এই বছর শপথ গ্রহণ করছি যে কোনো ধরনের দুর্যোগের বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসের। আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2025। তো এবছরের থিম হলো গিয়ে ফান্ড রেজিলেন্স নট ডিজাস্টার। এটার উপর লক্ষ্য রেখে আমরা সোনামুড়া সাব ডিভিশনের আজকে সোনামুড়া অফিসের সামনে সমস্ত অফিসিয়াল এবং জনসাধারণকে নিয়ে আমরা এই শপথ বাক্যটা পাঠ করেছি। এছাড়া আমাদের কাছে ইনফরমেশান হলো গিয়ে সমস্ত অফিসগুলি সোনামুড়া সাব ডিভিশনের এই 11টার সময় শপথ বাক্য পাঠ চলছে এবং আমাদের কাছে ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট চলে আসবে। তো আজকে যে ডিজাস্টার রিস্ক রিডাকশন আমাদের করতে লাগবে সেগুলোর উপরও আমাদের একটা ছোট্ট ব্রিফও আমরা দিয়েছি। আর এমনি আমাদের ডিএম অফিস থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশান এসেছে, সেই ইনস্ট্রাকশানের উপর আমার লক্ষ্য রেখে আমরা সোনামুড়া টাউন হলে একটা সমস্ত ভলেন্টিয়ারদের নিয়ে একটা কর্মসূচি, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পাশাপাশি আমাদের ট্রেনিং প্রোগ্রাম এবং আমাদের একটা র্যালি করার প্ল্যান আছে। সেটা আমরা 1-2 দিনের মধ্যেই করে নেব। তার উপর নির্ভর করে আমাদের আজকের এই প্রচেষ্টাটা। তো আমরা আজকে সবাই মিলে একটা শপথ গ্রহণ করতে যাচ্ছি। আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এই বছর
শপথ গ্রহণ করছি যে যে কোনো ধরনের দুর্যোগের বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসের আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2025। তো এবছরের থিম হলো গিয়ে ফান্ড রেজিলেন্স নট ডিজাস্টার। এটার উপর লক্ষ্য রেখে আমরা সোনামুড়া সাব ডিভিশনের আজকে সোনামুড়া অফিসের সামনে সমস্ত অফিসিয়াল এবং জনসাধারণকে নিয়ে আমরা এই শপথ বাক্যটা পাঠ করেছি। এছাড়া আমাদের কাছে ইনফরমেশান হলো গিয়ে সমস্ত অফিসগুলি সোনামুড়া সাব ডিভিশনের এই 11টার সময় শপথ বাক্য পাঠ চলছে এবং আমাদের কাছে ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট চলে আসবে। তো আজকে যে ডিজাস্টার রিস্ক রিডাকশন আমাদের করতে লাগবে সেগুলোর উপরও আমাদের একটা ছোট্ট ব্রিফও আমরা দিয়েছি। আর আমাদের ডিএম অফিস থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশান এসেছে, সেই ইনস্ট্রাকশানের উপর আমার লক্ষ্য রেখে আমরা সোনামুড়া টাউন হলে একটা সমস্ত ভলেন্টিয়ারদের নিয়ে একটা কর্মসূচি, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পাশাপাশি আমাদের ট্রেনিং প্রোগ্রাম এবং আমাদের একটা র্যালি করার প্ল্যান আছে, সেটা আমরা 1-2 দিনের মধ্যেই করে নেব। তার উপর নির্ভর করে আমাদের আজকের এই প্রচেষ্টাটা। তো আমরা আজকে সবাই মিলে একটা শপথ গ্রহণ করতে যাচ্ছি। আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এই বছর শপথ গ্রহণ করছি যে যে কোনো ধরনের দুর্যোগের বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসের আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2025। তো এবছরের থিম হলো গিয়ে ফান্ড রেজিলেন্স নট ডিজাস্টার। এটার উপর লক্ষ্য রেখে আমরা সোনামুড়া সাব ডিভিশনের আজকে সোনামুড়া অফিসের সামনে সমস্ত অফিসিয়াল এবং জনসাধারণকে নিয়ে আমরা এই শপথ বাক্যটা পাঠ করেছি। এছাড়া আমাদের কাছে ইনফরমেশান হলো গিয়ে সমস্ত অফিসগুলি সোনামুড়া সাব ডিভিশনের এই 11টার সময় শপথ বাক্য পাঠ চলছে এবং আমাদের কাছে ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট চলে আসবে। তো আজকে যে ডিজাস্টার রিস্ক রিডাকশন আমাদের করতে লাগবে সেগুলোর উপরও আমাদের একটা ছোট্ট ব্রিফও আমরা দিয়েছি। আর আমাদের ডিএম অফিস থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশান এসেছে, সেই ইনস্ট্রাকশানের উপর আমার লক্ষ্য রেখে আমরা সোনামুড়া টাউন হলে একটা সমস্ত ভলেন্টিয়ারদের নিয়ে একটা কর্মসূচি, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পাশাপাশি আমাদের ট্রেনিং প্রোগ্রাম এবং আমাদের একটা র্যালি করার প্ল্যান আছে, সেটা আমরা 1-2 দিনের মধ্যেই করে নেব। তার উপর নির্ভর করে আমাদের আজকের এই প্রচেষ্টাটা। তো আমরা আজকে সবাই মিলে একটা শপথ গ্রহণ করতে যাচ্ছি। আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এই বছর শপথ গ্রহণ করছি যে যে কোনো ধরনের দুর্যোগের
বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসের আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2025। তো এবছরের থিম হলো গিয়ে ফান্ড রেজিলেন্স নট ডিজাস্টার। এটার উপর লক্ষ্য রেখে আমরা সোনামুড়া সাব ডিভিশনের আজকে সোনামুড়া অফিসের সামনে সমস্ত অফিসিয়াল এবং জনসাধারণকে নিয়ে আমরা এই শপথ বাক্যটা পাঠ করেছি। এছাড়া আমাদের কাছে ইনফরমেশান হলো গিয়ে সমস্ত অফিসগুলি সোনামুড়া সাব ডিভিশনের এই 11টার সময় শপথ বাক্য পাঠ চলছে এবং আমাদের কাছে ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট চলে আসবে। তো আজকে যে ডিজাস্টার রিস্ক রিডাকশন আমাদের করতে লাগবে সেগুলোর উপরও আমাদের একটা ছোট্ট ব্রিফও আমরা দিয়েছি। আর এমনি আমাদের ডিএম অফিস থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশান এসেছে, সেই ইনস্ট্রাকশানের উপর আমার লক্ষ্য রেখে আমরা সোনামুড়া টাউন হলে একটা সমস্ত ভলেন্টিয়ারদের নিয়ে একটা কর্মসূচি, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পাশাপাশি আমাদের ট্রেনিং প্রোগ্রাম এবং আমাদের একটা র্যালি করার প্ল্যান আছে। সেটা আমরা 1-2 দিনের মধ্যেই করে নেব। তার উপর নির্ভর করে আমাদের আজকের এই প্রচেষ্টাটা। তো আমরা আজকে সবাই মিলে একটা শপথ গ্রহণ করতে যাচ্ছি। আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এই বছর শপথ গ্রহণ করছি যে কোনো ধরনের দুর্যোগের বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব। প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসের আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2025। তো এবছরের থিম হলো গিয়ে ফান্ড রেজিলেন্স নট ডিজাস্টার। এটার উপর লক্ষ্য রেখে আমরা সোনামুড়া সাব ডিভিশনের আজকে সোনামুড়া অফিসের সামনে সমস্ত অফিসিয়াল এবং জনসাধারণকে নিয়ে আমরা এই শপথ বাক্যটা পাঠ করেছি। এছাড়া আমাদের কাছে ইনফরমেশান হলো গিয়ে সমস্ত অফিসগুলি সোনামুড়া সাব ডিভিশনের এই 11টার সময় শপথ বাক্য পাঠ চলছে এবং আমাদের কাছে ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট চলে আসবে। তো আজকে যে ডিজাস্টার রিস্ক রিডাকশন আমাদের করতে লাগবে সেগুলোর উপরও আমাদের একটা ছোট্ট ব্রিফও আমরা দিয়েছি। আর এমনি আমাদের ডিএম অফিস থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশান এসেছে, সেই ইনস্ট্রাকশানের উপর আমার লক্ষ্য রেখে আমরা সোনামুড়া টাউন হলে একটা সমস্ত ভলেন্টিয়ারদের নিয়ে একটা কর্মসূচি, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পাশাপাশি আমাদের ট্রেনিং প্রোগ্রাম এবং আমাদের একটা র্যালি করার প্ল্যান আছে। সেটা আমরা 1-2 দিনের মধ্যেই করে নেব। তার উপর নির্ভর করে আমাদের আজকের এই প্রচেষ্টাটা। তো আমরা আজকে সবাই মিলে একটা শপথ গ্রহণ করতে যাচ্ছি। আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এই বছর শপথ গ্রহণ করছি যে কোনো ধরনের দুর্যোগের বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি হ্রাস করার জন্য আমার সাধ্যমতো সমস্ত ব্যবস্থা করব।
প্রত্যেক ব্যক্তি এবং সমাজকে প্রস্তুত করার কাজে তাদের সব প্রয়াসের আজকে 13ই অক্টোবর 2025 ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি আমার জেঠু মশাই ভর্তি করছি শনিবার দিন ভর্তি করার পরে তো তার জ্বর ছিল কাশি হইতো তো তাই ভর্তি করছে ওই দিনকাতে কি শুরু হয়েছে আমি আইসি করে দেখতেছি এখানে যে অক্সিজেনের সিস্টেমটা আছে অক্সিজেন যে ডাক্তার দিতেছে পেশেন্টের ওইটা আনহাইজিনিক আমি ওই দিন পারচেস করছি তারপরে তারা চুপ হয়েছে আজকেও সেম একজন রুগী স্ট্রোক করছে তারে অক্সিজেন দিয়ে রাখছে ইভেন অক্সিজেন যাইতেছেই না আমি বলতেছি ভাই এটা তো অক্সিজেন নাই তারপর গিয়ে অক্সিজেন লাগাইছে এই অপারেট করার পরতে আমার পেশেন্ট ভালো চলতেছে আমার পেশেন্ট রেফার করেছে জিবি তা আমার যোগাযোগ থেকে সুবিধা এখানে আইতে তা আমি এর লিগে আপনার জানাইছি ব্যাপারটা যে আমি কি করলাম আমি তারা সবাই ভালো লেগে যে অক্সিজেন যে দেওয়া হয় এটা হাইজেনিক থাকতেব ক্লিয়ার থাকতে পরিষ্কার থাকতেব এটা পরিষ্কার না থাকে যে অক্সিজেন আমি নিতেছি বাসন লেগে সেই অক্সিজেনেই মানুষ মারা দেবো এর লিগে আমি না আমার রিপোর্ট দেখলে বুঝতে পারবেন আমার অক্সিজেন যে এই যে লাঞ্চের রিপোর্টটা এই রিপোর্টটা হচ্ছে খারাপ রিপোর্ট আমার এখানে আমার পাশে বেডে আছে ওনারা রাখতেছে আমার রাখতেছে না অ্যাকচুয়ালি আমি যে ওইটা প্রোটেস্ট করছি যে অক্সিজেন এটা হাইজেনিকের ব্যাপার না এখন যদি এটা যদি তারা আমি থাকি তা আরও প্রোটেস্ট করবো দেখতে কন্টিনিউ করতেছি চোখের সামনে আমার এলিগা ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে ডাক্তারবাবু একজন আসলো ওনার নাম জানি না আমি তাই আমি দেখছি খুব ভালো তাই ডাক্তার এনে কই স্যার এমন তাই বুঝাইছে আমার দেখেন আপনি তো কইতেছেন আপনার মতো কিন্তু আমরা এখানে খুব টাফ পরিষ্কার করা আমি এটা পরিষ্কার করা ইজি এটি পরিষ্কার করেন নাহলে তো রুগী মরে যাবো না আমার তো কোনো আমার তো সমস্যা নাই সমস্যা হলে অন্যরা দিতেছে আমার কোনো রুগীর অক্সিজেন লাগতেছেই না অন্যরা যাতে ভালো অক্সিজেন পায় এর লিগে আমি প্রোটেস্ট করছিলাম আমি যোগনগর থেকে আইছি শনিবার দিন 4টার সময় 2:04 রুগী নিখিল ধর 82 প্রবলেম দিলাম না কাশি হইতেছিল একটু শ্বাসকষ্ট হয়েছিল এই তো ইউনিট জিবি আর MGM 5 তলায় ইউনিট 2 এখন আমি যাইতে না এখান থেকে কারণ আমার এখানে ডিস্টেন্স অনেকটা আমার লগে যে ক্রিটিক্যাল অবস্থায় আছে রুগী তারই ট্রিটমেন্ট হইব আমার ট্রিটমেন্ট হইতো না তো এর লিগে আপনারা জানাইলাম হ্যাঁ না স্বাস্থ্য ব্যবস্থা আমি জানি খুব ভালো কিন্তু এখন আমার ট্রিটমেন্টও ভালো হইতেছে কিন্তু আমি ওই প্রোটেস্ট করছি অক্সিজেনের লেগে অক্সিজেন যে দিয়েছে অক্সিজেন আপনি দেখতে পারেন গিয়া আমার যে ভিডিও আছে অক্সিজেনের যে অবস্থা বেহাল অবস্থা অক্সিজেনের যে ফিল্টারেশন আমি যে হিউম্যানাইট ফিল্টার বটল থাকে একটা যেটা জল থাকে ওই জলটাই নোংরা তো জলটা যখন নোংরা থাকবো তখন জল সহিত আমি লাগে যাবো কই যাবো লাঞ্চে যাবো তো এটা তো আপনি এফেক্ট হইব এই লিগে আমি অপারেট করছি না না আমার কইছে আমি লিখিত দিতাম আমি তো লিখিত দিতাম না উনি আমার ডাকলে আমি ফিজিক্যালি তার কমু এই সলিউশন দেবো যে অক্সিজেনটা কী অবশ্যই করে রাখা যায় কীভাবে মেনটেন করা যায় সেটা সলিউশন দিব আমি কইছি আমার রেফারেন্স কাগজ দিয়েছে আমি সাইনও করছি কিন্তু আমি চাইছিলাম যেতাম কারণ আমার দূরত্ব অনেকটা তেন বয়স্ক লোক তেন কেউ নাই যেন আমার বিয়ে করছে না আমার দেখতে লাগতেছে এর লিগে আইসি রঞ্জন ধর আমি R&D করি মানে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট যেগুলি হয় এগুলি সলিউশন করি তো এই দীর্ঘ 6 বছর ধরে কথা আছে করোনার সময় আমি অক্সিজেন কনসেন্ট্রেট ডিভাইস বানাইছি সবচেয়ে সস্তা তখন থেকে শুরু হয়েছে আমার এক্সপেরিমেন্টের থেকে আমার তো আমরা তো পারবো
উজ্জ্বলী যা করে এই দিকে সমস্যা। सर अगर आपका परमिशन हो तो मीटिंग की प्रोसीडिंग शुरू करें। मैं रिक्वेस्ट करूंगा डिस्ट्रिक्ट पंचायत ऑफिसर्स को এদিকে স্যার और मैं सबसे पहले सर आपका स्वागत करना चाहता हूँ सर। मैं आज सर जिला परिषद की तरफ से माननीय मंत्री माननीय माननीय जिला सभाधिपति सर जी आपका स्वागत है। কি নিয়ে বিষয় নিয়ে আলোচনা করা হবে? আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর সমস্ত ত্রিপুরাতেই আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের জেলা ভিত্তিক রিভিউ মিটিং আমি শুরু করি। আজকের আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার ফার্স্ট রাউন্ড সারা ত্রিপুরাতে কমপ্লিট হবে। তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর এই ধরনের রিভিউ মিটিং আমি নেব, এই ধরনের একটা পরিকল্পনা আমরা দপ্তর থেকে নিয়েছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি, কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা। এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে। আমাদের যেরকম পঞ্চায়েত লার্নিং সেন্টারের জন্য আমরা সময়ে সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করছি, সেখানে অর্থ দেওয়া হচ্ছে। সেই কাজের গতি কীরকম আছে, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত দপ্তর নতুন পঞ্চায়েত নির্মাণের জন্য সেখানে বিভিন্ন অর্থ বরাদ্দ করা হচ্ছে, তাই সেই কাজের গতি প্রকৃতি কি আছে। তো এই ধরনের ইত্যাদি যে আমার সরকারের মাধ্যমে আমাদের যেই কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে, যেটা প্রশংসিত, সে আমার সরকারের কাজেরও গতিবিধি কতটা আছে, সেটাকে আরও কতটা ত্বরান্বিত করতে হবে, এই সমস্ত যেই বিষয় আছে ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই বর্তমান স্থিতি এবং আগামী 3 মাসের পরিকল্পনা, এটাই আমাদের এই মিটিংয়ের মূল বিষয়।
करूंगा डिस्ट्रिक्ट पंचायत ऑफिसर्स को এদিকে স্যার और मैं सबसे पहले सर आपका स्वागत करना चाहता हूँ सर मैं आज सर जिला परिषद की तरफ से माननीय मंत्री माननीय माननीय जिला सभाधिपति सर जी आपका स्वागत है কি নিয়ে বিষয় নিয়ে আলোচনা করা হবে? আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর সমস্ত ত্রিপুরাতেই আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের জেলা ভিত্তিক রিভিউ মিটিং আমি শুরু করি। আজকের আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার ফার্স্ট রাউন্ড সারা ত্রিপুরাতে কমপ্লিট হবে, তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর এই ধরনের রিভিউ মিটিং আমি নেব, এই ধরনের একটা পরিকল্পনা আমরা দপ্তর থেকে নিয়েছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি, কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা। এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে, আমাদের যেরকম পঞ্চায়েত লার্নিং সেন্টারের জন্য আমরা সময়ে সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করছি, সেখানে অর্থ দেওয়া হচ্ছে, সেই কাজের গতি কীরকম আছে। বিভিন্ন জায়গায় পঞ্চায়েত দপ্তর নতুন পঞ্চায়েত নির্মাণের জন্য সেখানে বিভিন্ন অর্থ বরাদ্দ করা হচ্ছে, তাই সেই কাজের গতি প্রকৃতি কি আছে। তো এই ধরনের ইত্যাদি যে আমার সরকারের মাধ্যমে আমাদের যেই কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে, যেটা প্রশংসিত, সে আমার সরকারের কাজেরও গতিবিধি কতটা আছে, সেটাকে আরও কতটা ত্বরান্বিত করতে হবে, এই সমস্ত যেই বিষয় আছে ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই বর্তমান স্থিতি এবং আগামী 3 মাসের পরিকল্পনা, এটাই আমাদের এই মিটিংয়ের মূল বিষয়। सर अगर आपका परमिशन हो तो मीटिंग की प्रोसीडिंग शुरू करें। मैं रिक्वेस्ट करूंगा डिस्ट्रिक्ट पंचायत ऑफिसर्स को এদিকে স্যার और मैं सबसे पहले सर आपका स्वागत करना चाहता हूँ सर
सर जिला परिषद की तरफ से माननीय मंत्री माननीय माननीय जिला सभाधिपति सर जी आपका स्वागत है। কি নিয়ে বিষয় নিয়ে আলোচনা করা হবে? আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সমস্ত ত্রিপুরাতেই আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের জেলা ভিত্তিক রিভিউ মিটিং আমি শুরু করি। আজকের আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার ফার্স্ট রাউন্ড সারা ত্রিপুরাতে কমপ্লিট হবে। তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর এই ধরনের রিভিউ মিটিং আমি নেব, এই ধরনের একটা পরিকল্পনা আমরা দপ্তর থেকে নিয়েছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি, কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা। এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে। আমাদের যেরকম পঞ্চায়েত লার্নিং সেন্টারের জন্য আমরা সময়ে সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করছি, সেখানে অর্থ দেওয়া হচ্ছে। সেই কাজের গতি কীরকম আছে, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত দপ্তর নতুন পঞ্চায়েত নির্মাণের জন্য সেখানে বিভিন্ন অর্থ বরাদ্দ করা হচ্ছে, তাই সেই কাজের গতি প্রকৃতি কী আছে। তো এই ধরনের ইত্যাদি যে আমার সরকারের মাধ্যমে আমাদের যেই কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে, যেটা প্রশংসিত, সে আমার সরকারের কাজেরও গতিবিধি কতটা আছে, সেটাকে আরও কতটা ত্বরান্বিত করতে হবে, এই সমস্ত যেই বিষয় আছে ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই বর্তমান স্থিতি এবং আগামী 3 মাসের পরিকল্পনা, এটাই আমাদের এই মিটিংয়ের মূল বিষয়। सर अगर आपका परमिशन हो तो मीटिंग की प्रोसीडिंग शुरू करें। मैं रिक्वेस्ट करूंगा डिस्ट्रिक्ट पंचायत ऑफिसर्स को এদিকে স্যার और मैं सबसे पहले सर आपका स्वागत करना चाहता हूँ सर। मैं आज सर जिला परिषद की तरफ से माननीय मंत्री माननीय माननीय जिला सभाधिपति सर जी आपका स्वागत है।
কি নিয়ে বিষয় নিয়ে আলোচনা করা হবে? আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর সমস্ত ত্রিপুরাতেই আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের জেলা ভিত্তিক রিভিউ মিটিং আমি শুরু করি। আজকের আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার ফার্স্ট রাউন্ড সারা ত্রিপুরাতে কমপ্লিট হবে। তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর এই ধরনের রিভিউ মিটিং আমি নেব। এই ধরনের একটা পরিকল্পনা আমরা দপ্তর থেকে নিয়েছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি, কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা। এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে। আমাদের যেরকম পঞ্চায়েত লার্নিং সেন্টারের জন্য আমরা সময়ে সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করছি, সেখানে অর্থ দেওয়া হচ্ছে। সেই কাজের গতি কীরকম আছে, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত দপ্তর নতুন পঞ্চায়েত নির্মাণের জন্য সেখানে বিভিন্ন অর্থ বরাদ্দ করা হচ্ছে, তাই সেই কাজের গতি প্রকৃতি কি আছে। তো এই ধরনের ইত্যাদি যে আমার সরকারের মাধ্যমে আমাদের যেই কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে, যেটা প্রশংসিত, সে আমার সরকারের কাজেরও গতিবিধি কতটা আছে, সেটাকে আরও কতটা ত্বরান্বিত করতে হবে, এই সমস্ত যেই বিষয় আছে ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই বর্তমান স্থিতি এবং আগামী 3 মাসের পরিকল্পনা, এটাই আমাদের এই মিটিংয়ের মূল বিষয়। सर, अगर आपका परमिशन हो तो मीटिंग की प्रोसीडिंग शुरू करें। मैं रिक्वेस्ट करूंगा डिस्ट्रिक्ट पंचायत ऑफिसर्स को এদিকে স্যার। সবাই আগের মতো রাউন্ড দুইজন গিয়া কার্ড নিয়ে যায়। নমস্কার, আমরা দমনগড় কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুহনী এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগড়বাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের
মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়, বাস এতটুকুই আমরা চাই। আমরা আইনের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এই বলে আমার কথা সমাপ্ত করলাম। কবে গেছে, কবে কবে এই ঘরটি কার ঘর? এই ঘরটা স্বভাব দোষ গরু টান দিব বাদে আমি বাতা জানি করা